গুড ইভিনিং গুড ইভিনিং এভরিওয়ান। আমরা আমাদের আজকের সেশনটা শুরু করতে যাচ্ছি। আজ আমাদের রিডিং এর লাস্ট কোশ্চেন টাইপস নিয়ে আমরা কাজ করব এবং একটা স্ট্র্যাটেজিস নিয়ে। আজকের স্ট্র্যাটেজিটা হচ্ছে ওভারঅল টেস্ট আমরা কিভাবে দেবো। তো আজকের ক্লাস এবং নেক্সট আমরা একটা যে বোনাস ক্লাস নিচ্ছি, দুটোতেই আমরা আসলে মূলত আলোচনা করব ওভারঅল টেস্টে আমরা কিভাবে আহ, সবগুলো কোশ্চেন টাইপকে একসাথে হ্যান্ডেল করব, ম্যানেজ করব। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ম্যানেজ ইউর কোয়েশ্চেন টাইপস। হ্যাঁ, কি কি কোয়েশ্চেন টাইপ আসতেছে সেটাকে খেয়াল করা, সেটাকে আপনি কত ভালোভাবে ম্যানেজ করতে পারতেছেন, এটা কিন্তু আপনাদের ওভারঅল 20 মিনিটের মধ্যে আপনারা প্যাসেজটা শেষ করতে পারবেন কিনা সেটার উপরে খুব বড় একটা প্রভাব ফেলবে। আমরা সবসময় মনে করি যে শুধু দ্রুত পড়াটা এনাফ কিনা, বা দ্রুত পড়াটাই আমাদের আসলে প্রয়োজন কিনা একটা প্যাসেজকে 20 মিনিটের মধ্যে সলভ করার জন্য। নট নেসেসারিলি। আপনাদের আরো যেটা ইম্পর্টেন্ট একটা অংশ, সেটা হচ্ছে কোশ্চেন ম্যানেজমেন্ট। কোন কোশ্চেনটা আগে দেবো, কোন কোশ্চেনটা পরে দেবো, কোশ্চেন গুলোকে কিভাবে সলভ করব, স্ট্র্যাটেজিস গুলো আমাদের সব মনে আছে কিনা ফাইনাল এক্সাম পর্যন্ত, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। এই ব্যাপারে ক্লাসের শুরুতে আমি একটা আহ, গল্প বলে শুরু করি সাধারণত এই ক্লাসটা। সেটা হচ্ছে বাঙালির কারাতে মার শেখা। তো একজন বাঙালি ছিলেন, তিনি হচ্ছেন গল্প বলা আর কি, যেহেতু আমরা নিজেদের সেলফ ক্রিটিসিজম করছি তাই বলছি। তো একজন ছিলেন এই লোক, বাঙালি। তো সে হচ্ছে কারাতে শিখতেছিল সারা মাস ধরে। সারা মাস ধরে সে কারাতে মারটা শিখলো। শেখার পর সে হচ্ছে বাজারে গেছে। বাজারে যাওয়ার পর হঠাৎ করে বাজারে মারামারি লেগে গেছে। তো যখন মারামারি লেগে গেছে তখন সে হচ্ছে সব ভুলে গিয়ে, কারাতে মার যা শিখছে সব ভুলে গিয়ে বাংলা মার দেওয়া শুরু করে দিয়েছে, মানে ঘুষি। তো এটা হচ্ছে প্রচলিত আছে যে বাঙালি যদি মারামারি লাগে তাহলে কারাতে ভুলে যায় এবং বাংলা মার দেওয়া শুরু করে। সো এটা আমাদের পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা অনেকেই হচ্ছে ফুল কোর্স করি বা আমরা সব ট্রেনিং নেই, কিন্তু যখন মক টেস্ট বা ফাইনাল টেস্ট শুরু হয় তখন সব ভুলে গিয়ে বাংলা মার দেওয়া শুরু করি, মানে যা মাথায় আসছে ওইভাবেই সলভ করার চেষ্টা করি। আমরা এর আগে পড়েছি গ্যাপ ফিলিং কে কিভাবে সলভ করতে হবে, স্টেটমেন্ট ম্যাচিং কে কিভাবে সলভ করতে হবে, ট্রু লিস্ট অফ হেডিংস এর 4 সেন্টেন্সের অ্যাপ্রোচ, 4 সেন্টেন্সে না আসলে কোন অ্যাপ্রোচ ট্রাই করব, ট্রু ফলস নট গিভেন কোন অংশের দিকে খেয়াল করতে হবে। কিন্তু পরীক্ষা শুরু হলে সব ভুলে গিয়ে বাংলা মার দেওয়া শুরু করি। এটা করা যাবে না, রাইট? সো আমাদের প্র্যাকটিস করে করে এমন জায়গায় আসতে হবে যে আমরা যে স্ট্র্যাটেজিস গুলো শিখেছি এর আগে সেগুলোতে আমাদের দক্ষ হয়ে ওঠা। হ্যাঁ, আমরা যেন সেগুলো প্রেসারের সময়ও আমরা যেন রুলস ভুলে না যাই বা স্ট্র্যাটেজিস যেন আমরা ভুলে না যাই। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। সো সব মিলে আর কি আমাদের পড়ার স্পিড বাড়াতে হবে, আমাদের স্ট্র্যাটেজিস গুলো মনে রাখতে হবে এবং কোশ্চেন সিলেক্ট করতে হবে যে কোনটা আগে এবং কোনটা পরে দেওয়া উচিত। এই সবকিছু মিলিয়ে আমাদের ফাইনাল এক্সামের জন্য প্রিপেয়ার হতে হবে। সো এক কথায় এটাকে আমরা প্যারালাল অ্যাপ্রোচ বলতে পারি। চলুন আজকে শুরুতে লোকেটিং ইনফরমেশন টাইপের কোশ্চেনের সাথে আমরা পরিচিত হবো। বাট চলুন আজকে শুরুতে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যথারীতি আমাদের স্পিকিং প্র্যাকটিস। তো স্পিকিং প্র্যাকটিসের জন্য আমরা ব্রেকআউট রুমে যাব আজকে। ব্রেকআউট রুমে আজকে আমরা একটু ডিফারেন্ট প্র্যাকটিস করব। ডিফারেন্ট প্র্যাকটিস বলতে ব্রেকআউট রুমে গিয়ে আমরা প্রথমে এই প্যাসেজটা, মানে ব্রেকআউট রুমে যাওয়ার আগে আমরা এখন এই প্যারাগ্রাফটা পড়ে ফেলবো সবাই। পরে আমরা ব্রেকআউট রুমে যাওয়ার পরে এই রিলেটেড কিছু কথাবার্তা একজন আরেকজনের সাথে জিজ্ঞেস করব। এটার সাথে সামহাও এটা কানেক্টেড। আপনারা এখান থেকে রেফারেন্স টানতে পারেন যে এই প্যাসেজে যেরকম বলেছে ওটাই আমি আসলে বিশ্বাস করি। So এই এই জিনিসগুলো এখানে বলেছে। So আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এটার ব্যাপারে কিছু ওয়ার্ড এখানে আছে যেটার আমি মিনিং এখানে দিয়ে দিয়েছি এবং মিনিং গুলো আমি আলোচনা করে দিচ্ছি। এই প্যারাগ্রাফটা কি বলেছে সেটা আমি আপনাদের সাথে আলোচনা আজকে করব না, কিন্তু আপনাদের মধ্যে থেকে একজনকে দিয়ে আমি এটা পড়াবো এবং আমি কিছু এক্সপ্রেশনস গুলোকেও আলোচনা করাবো। আপনাদের মধ্যে থেকে একজনকে আমি এনকারেজ করছি, আপনারা সামনে এসে একটু বলার চেষ্টা করুন। সাজু এবং মৌ হাত তুলেছে সবার আগে। সাজু হচ্ছে এই প্যারাগ্রাফটা পড়বে, মৌ হচ্ছে আমাদেরকে এই ফ্রেজেস গুলোর মিনিং গুলো আলোচনা করে শোনাবেন। সাজু, আনমিউট করুন। How to make wise decisions. হুম, Across cultures, wisdom has been considered one of the most revered human qualities. হুম, Although the truly wise may seem few and far between, empirical research examining wisdom suggests that it isn't an exceptional trait possessed by a small handful of bearded philosophers after all. In fact, the latest studies
suggests that most of us have the ability to make wise decisions given the right context. আচ্ছা, হয়ে গেল, রাইট? সুন্দর করে পড়েছি আমরা, খুবই সুন্দর হয়েছে। শুধু এটার উচ্চারণ রিভিয়ার্ড, এছাড়া আপনার আর কোনো উচ্চারণের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। এখানে যদিও জটিল কিছু শব্দ ছিল, আপনি খুব সুন্দর করে সেগুলো প্রনাউন্সিয়েশন করেছেন সাজু। ভেরি গুড জব। রিভিয়ার্ড, হ্যাঁ, Revere. রিভিয়ার্ড। ওকে, ঠিক আছে। আচ্ছা, মৌ আনমিউট করুন একটু। Yes, sir. হ্যাঁ মৌ, এই জিনিসগুলো চলুন একটু আমরা পড়ার চেষ্টা করি। কি লেখা আছে? It is quite rare. এটার মানে That হচ্ছে means এটাকে বলা যেতে পারে, ইট ইজ কোয়াইট রেয়ার এর বদলে আমরা কি বলতে পারি? it is few and far between. তারপর He is revered, রিভিয়ার্ড, রিভিয়ার্ড revered. ইন। আচ্ছা আচ্ছা, এটার উচ্চারণটা এভাবে মনে রাখতে পারবেন আপনারা সবাই। সেটা হচ্ছে রোগ হলে আমরা বলি না সিভিয়ার, ওটার বানান আর দেখেন রিভিয়ার বানান কিন্তু একই, তাই না? সিভিয়ার, রিভিয়ার্ড, হ্যাঁ, রিভিয়ার্ড ইন আওয়ার সোসাইটি। মৌ পড়ুন। That means he is very respected in our society. তাহলে রিভিয়ার্ড মানে কি? রিভিয়ার্ড মানেই হচ্ছে Respected. রেসপেক্টেড, হ্যাঁ। তারপর Given the right context, হুম, it means in the right context. হুম। Rakib is a বাচ্চা, good boy, but he is shy. It means although Rakib is a good boy, he is shy. মানে অলদোকে আমরা কিভাবে বাটের বদলে ইউজ করতে পারি, তাই না? Yes, আচ্ছা, sir. এটাও এখানে আমাদের কিন্তু আছে। একটা শব্দ আমার বাদ পড়েছে, সেটা হচ্ছে এম্পেরিক্যাল। এম্পেরিক্যাল শব্দটার মিনিং গতদিন আপনারা অনেকে আলোচনা করছিলেন। এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল, হ্যাঁ, আতাউর রহমান স্যার ঠিক মতো বলেছেন। এম্পেরিক্যাল মানে এক্সপেরিমেন্টে দেখা গেছে যেটা, রাইট? ওকে, Yes, sir. মো ডান, রাইট, বোঝা গেছে তো, তাই না? Yes, sir. তো সবাই আমরা তাহলে মোটামুটি একটু বুঝতে পারলাম এই প্যাসেজটা নিয়ে কথা বলছে। এবার আমরা ব্রেকআউট রুমে যাব। ব্রেকআউট রুমে গিয়ে আমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করব। আমি আজকে দুজন করে দিতে চাচ্ছি, দুজন করে যেতে পারলে সবচেয়ে ভালো হতো। আমি একটু ট্রাই করবো আপনাদের দুজন করে রাখার জন্য এক একটা রুমে। তো কারো যদি নেটওয়ার্কের খুব বড় প্রবলেম হয় তাহলে হয়তো একটু সুইচ করতে হবে। তিনজন করে দিই, দুজন করে দিলে সময় নষ্ট হয় আসলে। স্যার প্রশ্নগুলো তো বললেন না কিছু। প্রশ্নগুলো বলছি ইসনা তিষ্ট ক্ষণকাল। তো হোয়াট ডু ইউ থিঙ্ক, তো আমি বলছি তাহলে তিনজন করে আসলে দিব, হ্যাঁ। সো হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন জিস্ট অফ দিস প্যারাগ্রাফ? এই প্যারাগ্রাফটার মূল ভাবটা আসলে কি, মূল সারাংশটা আসলে কি? এক বা দুই সেন্টেন্সের মধ্যে, পারলে এক সেন্টেন্সে বা সর্বোচ্চ দুই সেন্টেন্সের মধ্যে আপনারা কি এই প্যারাগ্রাফটার মূল সামারি একজন একজনের সাথে শেয়ার করতে পারবেন? আপনাদের বলতে হবে যে আমার মতে এটার জিস্ট এইটা, এই লাইন দিয়ে বোধহয় বোঝানো হচ্ছে। একজন বলবেন, না আমার মনে হয় এটা জিস্ট এইভাবে এক লাইনে হবে। যতটা ছোট করে বলতে পারেন, যত ছোট তত আপনি বেটার জিস্ট বলতে পারছেন। সামারি মানে যত ছোট করে বলা যায়। পরের প্রশ্ন চারটা হচ্ছে আপনার পার্সোনাল ওপিনিয়ন। ডু ইউ থিঙ্ক ইউ আর এ ওয়াইজ পার্সন? আপনি কি মনে করেন আপনি নিজে একজন ওয়াইজ পার্সন? হ্যাঁ, কেন হ্যাঁ বা কেন নয়? আপনারা ভাবতে পারেন আমি ওয়াইজ পার্সন কারণ আমি এরকম এরকম ডিসিশন নেই, বা সবাই আমাকে ওয়াইজ মনে করে, সবাই আমার কাছ থেকে সাজেশন নিয়ে যায়। অথবা আপনি বলতে পারেন না, আমি মনে করি না আমি ওয়াইজ পার্সন, বাট আমি হয়তো ওয়াইজ পার্সন হব। আপাতত ওয়াইজ পার্সন না, কারণ আমি প্রচুর উল্টাপাল্টা ডিসিশন নিয়েছি। 3 নম্বর প্রশ্ন, ডু ইউ নো আ পার্সন হু ইজ ওয়াইজার দেন ইউ? আপনি কি এমন কাউকে চেনেন যিনি আপনার চাইতে ওয়াইজ? সো এটা আপনার বাবা হতে পারে, মা হতে পারে, রাইট, আপনার মেন্টর হতে পারে, আপনার ছোটবেলার টিচার যে আপনাকে বড় করেছে, ছোটবেলা থেকে আপনাকে শিক্ষা দিয়েছে, এরকম কেউ একজন হতে পারে। হু ইজ হি অর শি? নাম্বার 4 কোয়েশ্চেন, ওয়াই ডু ইউ থিঙ্ক হি অর শি ইজ ওয়াইজার দেন ইউ? এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেনের ইলাবোরেশন, রাইট? 3 নম্বর কোশ্চেনের ইলাবোরেশনটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন। সো 3 নম্বর কোশ্চেনে বলবেন, তারপর ওয়েট করবেন, আপনার পার্টনার বা আপনার রুমমেট আপনাকে জিজ্ঞেস করবে যে ওয়াই ডু ইউ থিঙ্ক হি অর শি ইজ ওয়াইজার দেন ইউ। তখন দুটো পয়েন্ট বলার চেষ্টা করবেন, যেহেতু এটা পার্ট 1 এর প্রশ্নকে আমরা অ্যাড্রেস করছি। কোনো প্রশ্নের জবাব আমরা দুইটার বেশি বলার সময় পাবো না। আমি মনে করি সে আমার চাইতে ওয়াইজার বিকজ একটা রিজন, মোর ওভার আরেকটা রিজন। ডু ইউ থিঙ্ক ইউ উইল বি ওয়াইজার ইন দ্য ফিউচার? ভবিষ্যতে আপনি কি ওয়াইজ হবেন আরো? কি মনে হয় আপনাদের কাছে? আপনাদের কাছে কি উইজডম আসবে? মনে হয় আসবে, কারণ ভবিষ্যতে আমরা এক্সপিরিয়েন্স পারবো অনেক বেশি, আমরা অনেক জায়গায় ঘুরবো, অনেক মানুষের সাথে আমরা কথা বলবো, অনেক কাজ করব।
এই জিনিসগুলো আমাদেরকে আসলে ওয়াইজ করবে। এই হচ্ছে আমাদের ওভারঅল প্রশ্ন, রাইট? 5টা প্রশ্ন। তো চলুন আমরা এবার ব্রেকআউট রুমে যাই এবং আমরা 3জন করে এই জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। কিছু রুমে 2জন থাকবে, অধিকাংশ রুমে 3জন করে থাকবে। হুম, ঠিক আছে, 3 3 3। ওকে, শুরু করে দিচ্ছি। আমি রুমগুলো ওপেন করছি, সবাই আপনাদের রুমগুলোতে জয়েন করুন, আমি তারপর টাইমার স্টার্ট করে দেব। স্যার আমি বলবো না, আমি রুমে অ্যাটেন্ড করতে রুমে চাই, জয়েন আমি করুন, হ্যাঁ হ্যাঁ, কোনো শুনবো, সমস্যা একটু নেই। শুনবো। হ্যাঁ, রুমে জয়েন করুন, আপনি জি পার্টনারদেরকে জাস্ট বলে দিলেই হবে। জি স্যার, জি স্যার। ঠিক আছে, শেয়ার করুন। সবাই জয়েন করুন, আমরা আর 60 সেকেন্ডস এর মধ্যে স্টার্ট করব। ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম সেশন, ইউ নো দ্য রুল। সবাই নিজেকে ইন্ট্রোডিউস করুন, ইন্ট্রোডিউস ইউরসেলফ টু ইউর মেম্বার্স, ব্রেকআউট রুম মেম্বার্স, and remember from now onward we will not use any language in breakout room other than English. Do not use Bengali or any other language in breakout room. Try to speak in English. ব্রেকআউট রুম শুরু হচ্ছে এখন। আমাদের আজকের সেশন হচ্ছে 12 মিনিটের, 12 মিনিটস। রেডি, স্টেডি, গো। ওকে, হ্যালো এভরিওয়ান। কার কার প্র্যাকটিস শেষ? সবাই এখন ব্যাক করছে মনে হয়। শেষ হয়েছে? জি স্যার, শেষ। বলেন জিস্ট কি, এই প্যারাগ্রাফটার জিস্ট কি, কে বলতে পারবে? Revered human qualities of a person. ওকে, তারপর সাজু ট্রাই করলো, আর কেউ ট্রাই করবে? জিস্ট কি এই প্যারাগ্রাফের? আমার কাছে মনে হচ্ছে as per I read the passage যে that the wisdom prevail wisdom can be মানে wisdom is by birth, okay, anyone can bear this uh, um, কি বলবো quality. আচ্ছা, সোজা সোজা কথা একটা সবাই আমাকে বলেন, হ্যাঁ সোজা কথা একটা সবাই বলেন। আমি এটা আপনাদেরকে পুল করে দিতেছি, দাঁড়ান একটা পুলি আপনাদেরকে, স্যার আপনার এই পুলের স্যার বলেন। স্যার বলেন। এটার জিস্ট স্যার ওরকম তো কিছু পাই না, কিন্তু স্যার এরকম কি হবে যে প্রত্যেকটা মানুষের ভিতরে মানে এই উইজডম ডিসিশন মানে নেওয়ার কোয়ালিটি আছে, যেটা সবার মধ্যেই আছে, কোনো স্পেশাল কিছু না, যেটা মানে আমি একটু এরকম বলে কিছু কি superior quality, বলে আমি পরে আমি একটু বলি এটাই স্যার। মিনিং। এটাই আমি বলে এটাই কি বলবো? দাঁড়ান আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে, জিজ্ঞেস তাহলে করেন। এটাই আমরা আলোচনা করছিলাম। আমি বলবো একটু। হ্যাঁ বলুন বলুন, আপনাদের মিম আপনাদের রুমে আমি কি আলোচনা হচ্ছে শুনেছি। আপনাদের সবার রুমে মোটামুটি আমি আজকে ভিজিট করেছি, এন্ড আই এম ইমপ্রেসড। আপনারা খুবই ভালো, সুন্দর করে কথা বলছিলেন। স্যার রুম হ্যাঁ, 4 কেমন থ্যাংক ছিল ইউ। স্যার? স্যার স্যার, আমি যে রুম কত টাকা নম্বর গুড রুমে জব। ছিলাম আমি তো জানি না এটা কেমন ছিল, আমি সাড়ে একসাথে ছিলাম। স্যার আমারটা কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো স্যার হয়েছে। আমি ছিলাম 4-এ। ইসনাতের তো সবসময় ভালো হয়, ইসনাতের সবসময় কখনই খারাপ স্যার হয় না ইসনাত। রুম 7 এ কেমন হয়েছিল স্যার? রিয়েলি? হ্যাঁ, ইসনাত খুব ভালো বলে এবং ইও ভালো বলে, মিম ভালো বলে, রেজওয়ান ভালো বলে, সাখাওয়াত সুন্দর করে বলে। এই ও আচ্ছা, আপনাদের এই ব্যাচ নিয়ে আমি খুবই হাই এক্সপেকটেশন আজকে এখন এই মুহূর্তে। আহ, এখন পর্যন্ত সবচেয়ে ভালো পারফর্ম করা ব্যাচ হচ্ছে 103। 103-এর মানে স্কোরিং রেকর্ডটা আর কি খুবই ভালো।
ওরা এখনো পরীক্ষা দিচ্ছে অনেকেই এবং ভালো রেকর্ড স্কোর এখন পর্যন্ত করতেছে। তো আমার মনে হয় আপনাদের এই ব্যাচ হচ্ছে 103-এর রেকর্ডকে ছাড়া যাবে, মানে অনেকগুলো 7 আসবে আপনাদের এই ব্যাচ থেকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। অনেকগুলো 7 ইনশাআল্লাহ স্যার। আর 103-এর আরেকটা রেকর্ড আছে যেটা ভাঙাটা একটু কষ্ট, সেটা হচ্ছে যে ওদের ব্যাচে 8 এসেছে, 8 এসেছে এবং দুটো 7.5 এসেছে। 8টা ক্রস করতে পারবেন কিনা, 8.5, এটাও আপনাদের মধ্যে কয়েকজনের ভালোই চান্স আছে আসলে, যে আপনারা 8-এর উপরে পেয়ে যেতে পারেন। ঠিক আছে। আর ইনশাআল্লাহ স্যার। 7 তো আপনারা মানে রেকর্ড করবেনই, 7-এর রেকর্ড আপনারা করবেন, এটা নিশ্চিত। আপনাদের স্যার এই রিডিং আর লিসেনিং এ হচ্ছে 7.5 আর সর্বনিম্ন 6.5 এটুকুর মধ্যে করতেছে, কিন্তু স্পিকিং এ স্যার কি করবো এটাই নিয়ে আছে। স্পিকিং এ একটু প্র্যাকটিস করলে হবে, ভোকাবুলারি গুলো আরেকটু অ্যাডপ্ট করার চেষ্টা করুন। হুম। আর একটু হয়তো কি বলে জিনিসটাকে একটু কনফিউজড হয়ে যাওয়ার কি, আরেকটু আরেকটু ইয়া না, এনথুজিয়াজমটা না, হ্যাঁ, যে উৎসাহ নিয়ে কথা বলা, যে যাই বলতেছি আর কি খুব আগ্রহ নিয়ে কথা বলতেছি, এটা যদি করতে পারেন খুব ভালো হয়। ও আমি আপনাদের পুলটা অন করে দিচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ড আপনারা এই পুলটার জবাবটা দিয়ে নেন। সেফ, দেখুন তো অন হয়েছে কিনা পুল, একটা পুল দেখা যাচ্ছে, না লঞ্চ, স্যার কিছুই দেখা এখন যাচ্ছে না। দেখা যাবে, এখন দেখা যাচ্ছে। আমি বাকি অংশ রেডি করতেছি, আপনারা দেখা পুলের যাচ্ছে জবাব স্যার। দেওয়া শুরু করেন। ক্যান ইউ এনিওয়ান বি ওয়াইজ সিঙ্গেল চান্স? আপনাদের মতে কি মনে হয়, হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ ইয়েস স্যার। কি হ্যাঁ স্যার, আমি তো হ্যাঁ দিয়ে দিছি, কিছু তো বললাম না। হ্যাঁই হবে। অফ কোর্স স্যার, অফ কোর্স। দাঁড়ান আমি ম্যাটেরিয়াল রেডি করতেছি, আপনারা জবাবগুলো দিতে থাকেন। আমরা আজ If পড়বো anyone হচ্ছে, tries to be wise, he can be. স্যার আমি তো পুল খুঁজেই পাচ্ছি না। কে পুল খুঁজে পাচ্ছে না? চ্যাট বক্সে আছে আপু, দেখেন। এফআলি একটু দেখুন, চ্যাট বক্সে দেখুন। appears to be unique to the human race. স্যার এটা রেডি করতে করতে একটা স্পিকিং এর কোশ্চেন করেন তো, আমার বলতে মন চাচ্ছে। Whom you consider to be the greatest influence, positive influence in your life? ওয়েল কাকে, হ্যাঁ, কাকে তুমি তোমার জীবনের সবচেয়ে পজিটিভ ইনফ্লুয়েন্স হিসেবে বিবেচনা করো? Whom do you consider to be the greatest positive influence in your life? well, my positive influence is Paravi sir. He inspired me always. So I always prefer to my inspiration is Paravi sir. কে এই তেলটা দিল? আচ্ছা ইসনাত তেল দিছে, আচ্ছা ঠিক আছে, গুড। ইসনাতকে হচ্ছে 2 মার্ক বাড়াই দিব নেক্সট ক্লাস, নেক্সট রাইটিং এর স্যার জন্য। ইসনাত আপুর সাথে আমিও একমত। তাহলে তোমাকেও বাড়াই দিব 2 পয়েন্ট। স্যার আমিও একমত। স্যার আমরা কি 16 রেস তারিখে দেখা চলতেছে করছি? তেলের উপরে। হ্যাঁ, কে মহিউদ্দিন চঞ্চল? জি স্যার। স্যার এখন থেকে স্যার সব আপনি ইংলিশে বলবেন স্যার ক্লাসে, কোনো বাংলা চলবে না, আজকে লাস্ট স্যার বাংলা। আপু আমার আপনি একটা আগে ইংলিশ বলেন। কোশ্চেন ছিল। আমি কিসের জন্য ইংরেজি বলবো বলতো দেখি? আমার আইএলটিএস স্কোর 8.5 চলে আসছে, আমার দরকার আছে কোনো ইংলিশে কথা বলার? আর সবকিছু ইংলিশে তোদের বললে দরকার তো আমরা তোরা, বুঝতে পারবো না। তোদের আমরা তো দরকার এখনো তোরা বল, ইংলিশে হই নাই। আমার তো দরকার নাই। স্যার স্যার আমার আমাদের জন্য বলবেন। তা আমাদের জন্য বাংলায় বললেন। স্যার হাঁস মুরগির স্যার ডাক্তারের তো বাংলা আমাদের ইংলিশ দরকার মাতৃভাষা। নাই। হাঁস মুরগির ডাক্তারকে হাঁস মুরগির মতো করে ডাকে। আচ্ছা আমরা হচ্ছে স্যার আমার লোকেটিং ইনফরমেশন আমি খুঁজতেছিলাম, না। এটা হচ্ছে 16। আমরা যেটা বই বের করছি সেটা কেমব্রিজ 16 একাডেমিক জেনারেল ট্রেনিং, দুটো বই আমরা একটু বের করি। লোকেটিং ইনফরমেশন টাইপের প্রশ্নটা আগে একটু দেখা যাক, হ্যাঁ? ওকে, সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা আপনাদের পুলের রেকর্ডটা একটু দেখে নিই, পুলে আপনারা কি বলছেন দেখি। কই স্যার আমি পুল পাইনি। পুলে হচ্ছে 40 জনের মধ্যে 2 জন পুল পান নাই, মানে সবাই তো দেখি অ্যান্সার দিয়েছে। স্যার ও আমিও আপনাদের পাই একাডেমিক, নাই, আমিও আনসার দিতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, পরে আবার অন করে দিব, না সমস্যা নাই। প্রশ্নটা ছিল যে ক্যান এনিওয়ান বি ওয়াইজ, সবাই কি ওয়াইজ হইতে পারে নাকি পারে না? 95% বলছেন যে পারে, 92% বলছেন পারে না। আজকের সামারিটা ছিল শেয়ার দ্য রেজাল্ট, কার সাথে শেয়ার করব?
রেজাল্ট শেয়ার হচ্ছে, তাই না? আজকের প্যাসেজটার সামারি আসলে ছিল হচ্ছে এটাই, যে লেখকের মতে যে কেউ আসলে ওয়াইজ হইতে পারে গিভেন দ্য রাইট কনটেক্সট, মানে ঠিকঠাক সিচুয়েশনে পড়লে সবাই মোটামুটি ওয়াইজ ডিসিশন কিছু নিতেই পারে আসলে জীবনের ক্ষেত্রে। আপনারা সবাই আর কি, এটা এটা সত্যি কথা, আমি আমি নিজেও এটা বিশ্বাস করি। আমার মতে যে যে কেউ, আপনারা লাইফে অনেক কঠিন কঠিন কাজ আসলে করে আসছেন, করতে হয়েছে সবাইকে, কেউ তো আর বাচ্চা না। তো সেই তুলনায় আইএলটিএস সেরকম কোনো কিছু না। আমাদের জীবন হচ্ছে এটাই, জীবন এই জন্য আসলে বৈচিত্র্যপূর্ণ যে আমরা কিছু ভুল ডিসিশন নেই, ভুল ডিসিশন থেকে আমরা শিখি, শিখে আবার হচ্ছে আমরা সঠিক পথের দিকে আগানোর চেষ্টা করি। সবসময় সেটাও সম্ভব হয় না, আমরা ঘুরে ফিরে আবার ভুল করার চেষ্টা করি, কারণ ভুল করতে মজা লাগে আসলে, তাই না? ভুল করাটা সহজ, আহ ঠিক ডিসিশন নেওয়াটা হচ্ছে সবসময় কঠিন। তবে লাইফে ভুল ডিসিশন গুলো যদি না থাকতো, তাই না, তাহলে কিন্তু আপনি আজকের এই পর্যায়ে আসতে পারতেন না। আজকে আপনার যে অর্জনগুলো তার পিছনে অনেক বড় অবদান আছে, আপনার যে ক্যারেক্টার তৈরি হয়েছে সেটার পিছনে অবদান আছে আপনার ভুল ডিসিশন গুলো এবং আপনার লাইফের স্যাড মোমেন্টস গুলো। হুম। আমি আমার নিজের লাইফের ক্ষেত্রে ছোট্ট একটা উদাহরণ দিই। আমার লাইফের দুটো বড় ট্র্যাজিক ঘটনা ছিল, আমার মায়ের মৃত্যু এবং আমার বড় বোনের মৃত্যু। মানে আমার দুজনে আসলে আমার মায়ের মতো, দুজনে আমার মায়ের লেভেলের মানুষজন ছিলেন। তো ওদের দুজনের মৃত্যুটা হচ্ছে আজকে আমি যে জায়গায় আছি তার পিছনে অনেক বড় অবদান আছে, কারণ এই জিনিসটা আমাকে ফোর্স করেছে। বাড়ির একমাত্র ছেলে, সে সব সময় হচ্ছে হিসেবে সবার সবার আদর বা সবার হচ্ছে উপর অত্যাচার করে নির্দেশ দিয়ে আর কি ও অভ্যস্ত। সে জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্স হওয়া, রাইট, তারপর কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা, মানুষের সাথে কথা বলতে পারা। ব্যক্তিগত লাইফে আমি খুবই ইন্ট্রোভার্ট একজন মানুষ। আমার সাথে যদি আপনাদের পার্সোনালি অন্য কোনো কনটেক্সটে পরিচয় হতো, আপনারা দেখতেন যে আমাকে আসলে খুব ক্লোজ না হলে আমি কথা বলি না, সত্যি কথা যেটা। বাট এখন আমি তাই। বাট এটা একটা জিনিস, আবার হচ্ছে প্রফেশনাল পার্সোনা হচ্ছে আরেকটা জিনিস। এই লাইনটা খেয়াল করুন। আপনি ব্যক্তিগত লাইফে যাই হন না কেন, আপনি যখন একটা দায়িত্ব নিয়েছেন প্রফেশন হিসেবে, তখন আপনার সেখানে দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। তো এটা অনেকটা আইএলটিএস এর ক্ষেত্রেও প্রযোজ্য। আইএলটিএস এর ক্ষেত্রে আপনি ব্যক্তিগত লাইফে যাই হন না কেন, যখন আপনি স্পিকিং টেস্ট দিতে যাচ্ছেন, এটা আপনার একটা রেসপন্সিবিলিটি যে ওই প্রশ্ন বা ওই কনটেক্সট অনুযায়ী পারফর্ম করা। তো ওইখানে পারফরমেন্সটা চাইবেই হচ্ছে একজন আউটস্পোকেন পার্সনকে, একজন এক্সট্রোভার্ট পার্সনকে। সবসময় আইএলটিএস স্পিকিং এ সবচেয়ে ভালো তারাই করে যারা এক্সট্রোভার্ট। তো আপনাকেও সেই জিনিসটার অভিনয় করে আসতে হবে। তো এই যে পার্সোনালিটি আলাদা করতে পারাটা, এটা হচ্ছে লাইফের ট্র্যাজেডি গুলো আপনাকে স্ট্রং করে। সামথিং দ্যাট ডাজ নট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। এটা একজন বিখ্যাত, আমাদের সময়ের বিখ্যাত ফিলোসোফার বলেছেন, সামথিং দ্যাট ডাজ নট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। আপনারা কি কেউ অনুমান করতে পারেন এই কথাটা কোন ফিলোসোফার বলেছেন? বলতে পারলে চা খাবো। কে বলতে পারবে? নাকি আমি বল দেবো? বল দেবো? সক্রেটিস। এটা বলে, এটা বলেছেন টেইলর সুইফট। স্যার গানে বলছে স্যার হোয়াট ডাজ ইট মেক মি ফিল স্যার টেলর সুইফট না কেলি কেলি ভুলে গেছে তো নাম স্ট্রঙ্গার গানের নাম হ্যাঁ, না টেইলর টেলর সুইফট সুইফটের না গান এটা। টেইলর না সুইফটের, স্যার টেইলর টেলর সুইফটের। সুইফট না আরিয়ানা গ্রান্ড। স্ট্রঙ্গার টেইলর সুইফটের গান আমার যত মনে পড়ে। ওকে, গ্রেট, সমস্যা নাই। বাট মিনিংটা খুব ইম্পর্টেন্ট, রাইট? যে আপনি লাইফে যতগুলো ভুল করেছেন, সেই ভুলগুলোর যদি আপনাকে মেরে না ফেলে থাকতে পারে, তাহলে এই জিনিসগুলোর জন্য আজকে আপনি এত স্ট্রং। সো এইটা সবসময় একটু মনে রাখবেন, লাইফের ভুলগুলো এটা বিশেষ করে মনে রাখবেন যখন আপনি ইনডিসিশনে ভুগতেছেন। আমরা অনেক সময়, অধিকাংশ সময় আসলে আমরা ইনডিসিশনে ভুগি কেন? আমরা ভয় পাই যে যদি ভুল ডিসিশন নিই তাহলে কি হবে। হুম। তো যখন ভুল ডিসিশন নিলে কি হবে ভাবার চেষ্টা করবেন, যে ভয়টা পাবেন, তখন একটু মানে সবসময় ইনডিসিশনে ভুগলেই ভাবার চেষ্টা করুন সবচেয়ে সহজ কাজ কোনটা, আসলে সহজ সত্য কথাটা আসে, সত্য কি হতে পারে, সবচেয়ে সহজ যে স্টেপটা ওইটাই নেবেন। ওটা যদি বিপদ সংকুল হয় স্টিল ওটা নেবেন, কারণ সহজ যে কাজটা বা যেটা যেটা স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা পথে থাকে আর কি, এটাই আসলে আমাদের সবার জন্য সবচেয়ে ইফেক্টিভ হয় সবসময়। আঁকা বাঁকা পথে যাওয়াটা সবসময় রিস্ক বাড়ায়, আঁকা বাঁকা পথে যাওয়াটা সবসময় আকর্ষণ থাকে, কিন্তু সবচেয়ে সোজা পথটা, সহজ পথটাই হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ লাইফের জন্য। টেনশন টেনশন থাকে না, স্ট্রেট ফরওয়ার্ড যেটা করা উচিত বলে মনে করবেন। তো
এই জন্য আর কি, যে এই যে ডিসিশন গুলো নিতে পারা, সবচেয়ে কোনো একটা পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে চিন্তা করা যে সবচেয়ে সহজ কাজ কোনটা, এটাই আমার জন্য বেস্ট অ্যাপ্রোচ। এইটাই তো আপনাকে ওয়াইজ করে তুলবে আসলে, আপনার টেনশন কম হবে। সো লাইফে যে কেউ আসলে গিভেন দ্য রাইট কনটেক্সট, যে ভুলগুলো আপনি করেছেন সেগুলোর কারণে আসলে ওয়াইজ হয়ে যেতে পারেন। আপনি আপনার ভুলগুলোর জন্যই আজকে যতটুকু ওয়াইজ আপনি আপনি আপনার ভুলগুলোর জন্য আসলে ওয়াইজ। রিডিং টেস্টের ক্ষেত্রে চলে আসি এবার আমরা। রিডিং টেস্টে আমাদের 1 ঘন্টার ভিতরে কিছু প্যাসেজ সলভ করতে হবে। 3টে প্যাসেজ যদি আমরা একাডেমিক দেই এবং যদি আমরা জেনারেল ট্রেনিং দিই, আমাদের 4টা ছোট এবং একটা বড় প্যাসেজ দিতে হবে। নেক্সট ক্লাসটা আমাদের জেনারেল ট্রেনিং এর জন্য স্পেশাল একটা সেশন হবে, ট্রাই করবেন সবাই জয়েন করার জন্য। তো 40 কোশ্চেনের আমাদের অ্যান্সার দিতে হবে। 40টা প্রশ্নের মধ্যে আমরা যতগুলো জবাব দিচ্ছি তার উপর বেস করে আমাদের স্কোর আসবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের প্রাইমারি টার্গেট, রুডিমেন্টারি টার্গেট হচ্ছে 30 আউট অফ 40। আর যদি আপনারা জেনারেল ট্রেনিং হয়ে থাকেন আপনাদেরকে 34 ট্রাই করতে হবে, 34 আউট অফ 40। 20 মিনিটের মধ্যে সলভ করার জন্য আমরা প্রথমে সবসময় হেডলাইন পড়ে ফেলবো। আপনাদের রিডিং প্যাসেজের এখন মানে বেশ কয়েক বছর হয়ে গেছে, প্রায় 7-8 বছর হয়ে গেছে যে শুনি নাই কখনো এরকম কোনো প্যাসেজ আসছে যেটার হেডলাইন নাই, কখনোই আসে নাই। তার আগের পুরোনো বইতে মাঝে মাঝে দেখা যায় যে প্যাসেজ আছে হেডলাইন দেয়া নেই, বাট জেনারেলি হেডলাইন ছাড়া প্যাসেজ আসে না। হেডলাইনটা আমাদেরকে হেল্প করে প্যাসেজটা কি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটাকে বোঝার জন্য। দেন আমরা হচ্ছে কোশ্চেন ইনস্ট্রাকশন পড়বো, পড়লে আপনাদের মনে পড়বে। এবং কোশ্চেন ইনস্ট্রাকশন বলতে প্রথমে একটু চেক করে ফেলবেন যে কয় ধরনের প্রশ্ন আছে। জেনারেলি 3 ধরনের প্রশ্ন থাকে একটা প্যাসেজে আপনাদের একাডেমিকদের জন্য। জিটিদের প্রথম 4টা যে প্যাসেজ গুলো থাকবে ছোট ছোট, প্রত্যেকটার সাথে একটা টাইপের প্রশ্ন থাকবে, 1 টাইপ অফ কোশ্চেন, এবং সেখানে 6 থেকে 7টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, এক টাইপের প্রশ্ন প্রতিটা প্যাসেজের সাথে, প্রথম 4টা প্যাসেজে। লাস্ট প্যাসেজের সাথে 3 টাইপের প্রশ্ন, সোজা হিসাব। আর একাডেমিকদের প্রতিটা প্যাসেজের সাথে 3 টাইপের প্রশ্ন করে, জেনারেলি একদম 99% ক্ষেত্রে 3 টাইপের প্রশ্ন আসলে থাকে। রেয়ার কিছু কেসেস 2টা কোশ্চেন টাইপ থাকে, কিন্তু এর কমে থাকে না। তো প্রথমে আপনি দেখে ফেলবেন যে কোন 3 ধরনের প্রশ্ন আপনাদের এখানে আসছে, এবং আপনি তখন চেক করতে পারবেন যে আপনার জন্য ইজিয়ার কোনটা। আপনি এতদিন পর্যন্ত যে প্র্যাকটিসটা করলেন, মানে আজকে থেকে তো, এখন থেকে তো আরো আপনি প্র্যাকটিস করবেন ফাইনাল এক্সাম পর্যন্ত, আপনি নিজে কোন কোশ্চেন টাইপটাতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেন, তার মধ্যে মানে যে কয়টা প্রশ্ন আছে তার মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেন। স্টার্ট উইথ দ্যাট, স্টার্ট ফ্রম ইউর কমফোর্ট জোন। কমফোর্ট জোন থেকেই স্টার্ট করেন। কারণ কোনো কোশ্চেন, কঠিন কোশ্চেন করলে, সলভ করলে যে আপনার স্কোর বেশি আসবে তা কিন্তু না। সহজ কঠিন সবগুলারই স্কোর হচ্ছে সমান। সো স্টার্ট উইথ দ্য ইজিয়ার ওয়ান, গো টু দ্য কোয়েশ্চেন। কোশ্চেনে যান, ল্যান্ডমার্ক এবং ডিরেকশনকে খুঁজে বের করার চেষ্টা করুন, সেগুলোকে ইউজ করে প্যাসেজে চলে যান। অ্যান্সার লোকেশন বের করুন, পড়ার চেষ্টা করুন। জিস্ট আন্ডারস্ট্যান্ডিং, আজকে যেটা আপনারা করলেন, জিস্ট আন্ডারস্ট্যান্ডিং আপনাদেরকে হেল্প করবে কোশ্চেনের অ্যান্সার এই জায়গায় আছে না নাই সেটা বোঝার জন্য। ওয়ার্ড বাই ওয়ার্ড মিলবে না, মিলবে হচ্ছে জিস্ট, সামারি অংশটুকু। একটা সেন্টেন্সও যদি হয় সেটার সামারির সাথে প্রশ্নের লাইনটা মিলবে আসলে। যত বেশি প্র্যাকটিস করবেন, গ্রুপে প্র্যাকটিস করবেন, একজন একজনের সাথে শেয়ার করবেন যত বেশি, তত আপনাদের লেভেলটা ইমপ্রুভ হতে থাকবে। দেন অ্যান্সার পেপারে অ্যান্সার ট্রান্সফার করবেন। সবার কাছে কি অ্যান্সার পেপার আছে? আমি আপনাদেরকে অ্যান্সার পেপার জি স্যার দিয়েছিলাম, আছে। সবার কাছে আছে কিনা? স্যার আছে স্যার। ঠিক আছে, প্রিন্ট আছে করে স্যার। ফেলেন, প্রিন্ট আছে করে স্যার, ফেলেন। আছে স্যার। Yes, sir. ঠিক আছে, আরিফিন উত্তেজিত হয়ে গেল কেন? আচ্ছা ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তো প্রিন্ট আউট করে ফেলেন এগুলোকে, এবং অ্যান্সার গুলোকে এখন থেকে ওখানে ট্রান্সফার করার অভ্যাসটা করে ফেলবেন। এই তো। আরেকটা জিনিস আজকে আমরা আলোচনা করব, কোন কোন কোশ্চেন টাইপে অ্যান্সার লোকেশন সিকোয়েন্স মেনটেন করে এবং কোনগুলোতে সিকোয়েন্স মেনটেন করে না, এবং কোন কোশ্চেন টাইপে প্যারালাল অ্যাপ্রোচ আমরা অ্যাপ্লাই করব এবং কোনটাতে করব না। এটা আমি স্ক্রিনশট আপনাদের গ্রুপে দিচ্ছি। গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন, গ্যাপ ফিলিং এর মধ্যে কয়েক ধরনের গ্যাপ ফিলিং আসে: সেন্টেন্স কমপ্লিশন, নোট কমপ্লিশন, সামারি কমপ্লিশন, উইথ ক্লু, উইদাউট ক্লু। যত ধরনের গ্যাপ ফিলিং আসুক, গ্যাপ আছে যেখানে আপনার শব্দ বসাতে হবে, বা নিচে শব্দ দেওয়া আছে তার একটা বর্ণ আপনাকে বসাতে হবে, এটা হচ্ছে গ্যাপ ফিলিং। এনি টাইপ অফ গ্যাপ ফিলিং
উইল ফলো সিকোয়েন্স, সবসময় সিকোয়েন্স ফলো করবে। ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন সিকোয়েন্স ফলো করবে, সিরিয়ালি অ্যান্সার আসবে। লিস্ট অফ হেডিংস, যার আরেক নাম হচ্ছে হেডিং ম্যাচিং, এটা আসলে সিকোয়েন্স মেনটেন তো করবেই, কারণ এখানে বলেই দিবে যে কোন কোন প্যারাগ্রাফের আপনাকে হেডলাইন খুঁজতে হবে। হুম। আর এখানে আমরা প্যারালাল অ্যাপ্রোচটা ফলো করব, যেটা আমি একটু পরে আপনাদেরকে এক্সপ্লেন করছি। স্টেটমেন্ট ম্যাচিং হচ্ছে, আমরা এর আগের লাস্ট ক্লাসে করেছিলাম স্টেটমেন্ট ম্যাচিং। কিছু নাম আছে, নামগুলোর আর কিছু বাণী, স্টেটমেন্ট মানে বাণী দেওয়া থাকবে, কোন বাণীগুলো কোন নামের সাথে যাচ্ছে, এটা আমাদেরকে ম্যাচ করতে হয়েছিল। এটার নাম স্টেটমেন্ট ম্যাচিং। এটা সিকোয়েন্স ফলো করবে না। এখানে এটা কোন অংশটা সিকোয়েন্স ফলো করবে না? স্টেটমেন্ট গুলা, মানে যেটা প্রশ্ন, তাই না? প্রশ্ন হচ্ছে স্টেটমেন্ট। 1 2 3 4 এরকম যদি 4টা স্টেটমেন্ট থাকে আর নামগুলো যদি লেখা থাকে ABCD আকারে, স্টেটমেন্ট গুলো সিরিয়াল মেনটেন করবে না। কিন্তু নামগুলো কি সিরিয়ালে আসবে না আসবে না? আপনাদের কি মনে আছে নামগুলো কি সিরিয়ালে আমরা পাবো না পাবো না? আনমিউট নামগুলো করুন। সিরিয়ালে পাবো স্যার। নামগুলো আমরা সিরিয়ালি পাওয়া সিরিয়ালি যাবে। পাবো। হ্যাঁ, নামগুলো সিরিয়ালি পাবো। আগে আমরা কার কথা পড়বো আপনাদের মনে আছে? কার কথা আগে পড়তে হবে? যার কথা কম যার বলা কথা আছে। শর্ট বাণী, ছোট বাণী যার হ্যাঁ, যার সম্পর্কে কম তথ্য আছে তাকে আমরা আগে তথ্য আছে। হচ্ছে সলভ করবো। তারপর এবং এই কোশ্চেন টাইপে আমরা হচ্ছে সবার রেখে দেবো তার জন্যই, যে হচ্ছে সবচেয়ে জটিল ভাবে আছে, বা যে সবচেয়ে বিস্তৃত ভাবে আছে। মাল্টিপল চয়েস, ওয়ান অ্যান্সার, মাল্টিপল অ্যান্সার, বোথ কেসেস অ্যান্সারটা সিরিয়াল মেনটেন করে আসবে। এবং ফাইনালি লোকেটিং ইনফরমেশন, যেটা আজকে দেখতে যাচ্ছি। সাইফুল ভাই, আপনার প্রশ্ন আছে, একটু আনমিউট করে বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে হুম, সাপোজ প্যাসেজ ওয়ানে 14টা কোশ্চেন রয়েছে, এর মধ্যে হুম, ট্রু ফলস নট গিভেন 7টা, গ্যাপ ফিলিং 7টা। তো হুম, 1 থেকে 7-এর মধ্যে ট্রু ফলস নট গিভেন, এরপরে 8 থেকে 14 পর্যন্ত যদি গ্যাপ ফিলিং থাকে, হুম। তো 7 যেখানে শেষ হবে তারপর থেকে সিরিয়াল মেনটেন করে গ্যাপ ফিলিং সাধারণত হবে না, গ্যাপ ফিলিংটা আবার সাধারণত হতে পারে? সামান্য একটু ওভারল্যাপ করে আর কি। যদি দুটোই সিরিয়াল মেনটেন করা টাইপের প্রশ্ন আসে তাহলে সামান্য ওভারল্যাপ করে সাধারণত। আপনার ট্রু ফলস নট গিভেন এই পর্যন্ত আসলে, এটা ধরুন ওভারঅল ধরুন এটা প্যাসেজ, তাহলে এইটুকু হয়তো ওভারল্যাপ করবে। হুম। তো আচ্ছা গ্যাপ আচ্ছা ফিলিং এর অ্যান্সারটা হয়তো এই জায়গা থেকে শুরু হবে, আর ট্রু ফলস নট গিভেন হয়তো এইখানে এসে শেষ হবে। আমার ছবিটা কি সবাই বুঝতে পারলেন? ওভারঅল প্যাসেজ যদি এরকম হয়, হ্যাঁ, সামান্য রাইট মিডিলে স্যার। হয়তো একটুখানি ওভারল্যাপ করতে পারে, এটা জেনারেলি এটা যেটা হয়। ওকে, মামুন প্রশ্নটা আছে বোধহয় আপনার। সাইফুল বুঝতে জি পেরেছেন স্যার, আমি ভাই? এখন দেখে ঠিক আছে, ওকে। জি আচ্ছা, স্যার। মামুনের স্যার প্রশ্নটা বলুন। মামুন। জি স্যার, প্রশ্নটা হলো যে কিছু কিছু আনসার আছে এগুলা মানে আমরা আন্দাজে দিলেও হয়, মানে হয় বলতে হুম, কি দেয়া যায় আর কি। হ্যাঁ, ওকে, যেমন ট্রু ট্রু ফলস নট গিভেন। এখন আমরা কি স্যার, মানে এটা জাস্ট আমার জিজ্ঞাসা আর কি, হুম, এরকম কোন এই সকল প্যাটার্ন যেসবগুলো আছে এগুলো কি আমরা হুম, সবার শেষে আনসার করবো? সাপোজ আমার টাইমটা আমি এটা টাইমের মতো শেষ করতে পারলাম না, শেষ দিয়ে টান দিয়ে এগুলা দিয়ে দিলাম, মানে সবগুলাকে ট্রু দিয়ে দিলাম বা ফলস দিয়ে দিলাম, বা মানে এটা একটা জাস্ট আমার জানার ইচ্ছা আর কি। বুঝতে পেরেছি। আ- প্রশ্নটা আ- আ- মোটেও অদ্ভুত প্রশ্ন না, প্রশ্নটা ভ্যালিড কোশ্চেনই আসলে। আমি আর এটা একটা একটু কোশ্চেন আছে পরে স্যার। আলোচনায়, এটা আলোচনার মধ্যে কিছুক্ষণের মধ্যে আসবে আসলে। হ্যাঁ, বলুন পরের আচ্ছা প্রশ্নটা আচ্ছা, বলুন। পরের প্রশ্নটা হলো যে স্যার আমি যেটি দেওয়ার চিন্তা ভাবনা করছি আর কি। তো এখন জি, শেষ যে বড় প্যাসেজটা এখানে স্যার, এ, দেখা গেছে আপনার ট্রু ফলসও 13টা থাকতে পারে, 13টা প্রশ্ন থাকবে। 13টা প্রশ্ন থাকে এবং 3টা ভেরিয়েশনে থাকে। জি, এখন এটা স্যার আপনি করাইছিলেন, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমি কি প্যাসেজ ধরে ধরে আগাবো, আর যেখানে এটা মানে আনসার গুলো পাওয়া যাচ্ছে সেখানে শিফট হবো কিনা? ধরেন মানে এখানে হয়তো মানে লিস্ট অফ হেডিং আসলো প্রথমটা, কিন্তু সেকেন্ডটাতে দেখা গেছে চলে আসলো যে গ্যাপ ফিলিং, যেটা মামুন সেখানে সাহেব, আপনার মানে প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। এই জি প্রশ্নটার জি জি, জবাবও হ্যাঁ। আজকের ক্লাসে আসবে। এটা এটা হচ্ছে থ্যাংক ইউ প্যারালাল স্যার, অ্যাপ্রোচ, এটার জবাব আজকের ক্লাসে আসবে আসলে। থ্যাংক ইউ স্যার, বাট থ্যাংক গুড যে আপনি এটা আগে থেকে একটু মানে নিশ্চয়ই আপনি প্র্যাকটিস করেছেন বলে আপনি আসলে এটা ফেস করেছেন যে আসলে কিভাবে হ্যাঁ সলভ হ্যাঁ হ্যাঁ, করতে ফেস হয়। করছি স্যার। অ্যাপ্রিশিয়েট দ্যাট যে আপনি এটা ট্রাই করেছেন আসলে। গুড। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। মহিউদ্দিন চঞ্চলের একটা প্রশ্ন আছে, চঞ্চল বলুন। জি স্যার। স্যার আমার স্পিকিং নিয়ে একটা কোশ্চেন আছে। বলুন। স্যার স্পিকিং এর টাইম তো 28 মিনিট দেয়, মানে 28 বা 27 মিনিটে শেষ হয়ে যায়। তো হুম, সময় তো 1 ঘন্টা দেয় আমাদের। হুম, তো স্যার আমি যখন স্পিকিং পার্টটা নিব, সাপোজ হুম, প্রথম পার্ট শেষ হয়ে আমি দ্বিতীয় পার্টে চলে গেছি। হুম, এখন প্রথম পার্টে আমার একটা কোশ্চেন মিস্টেক হয়েছে। তো স্যার হুম। আমি কি ওই অডিওটা
মানে ইন্টারাপ্ট করে আবার ওই পিছনের অডিওতে ফিরতে পারবো? তুই হচ্ছিস যে বর্ণনাগুলো দিলি সবগুলোর মধ্যে খিচুড়ি লেগে গেছে। তুই স্টার্ট করলি স্পিকিং এর কথা দিয়ে, তুই বর্ণনা দিতেছিস লিসনিং এর, তারপরে বললি 1 ঘন্টা, তারপরে বললি 28 মিনিট। তো হয়েছে কি, খাইছিস কি তুই চঞ্চল মার্টিনাস? জি কি স্যার। টেস্টের কথা কইতেছিস বল? লিসনিং টেস্ট না স্যার রিডিং, স্পিকিং টেস্ট? লিসনিং তাই না? লিসেনিং লিসনিং, টেস্টের কথা বলছি, আমি লিসনিং ভুলে টেস্টের গেছি। কথা কইতেছিস। আচ্ছা বুঝছি। হ্যাঁ। লিসনিং টেস্ট হচ্ছে আধা ঘন্টার টেস্ট। প্রথম কথা হচ্ছে আধা ঘন্টা 30 মিনিটের টেস্ট। আর আহ, তুমি অ্যান্সার যেটা ভুল হয়েছে সেটাতে তুমি ফেরত আসবার শেষে, শুরুতে না। কারণ যখন ওরা চলতেছে, একবার যখন স্টার্ট হয়ে গেছে না, তখন তোমাকে হচ্ছে গো থ্রো করতে হবে, বুঝছো? সো পার্ট 1 শেষ হয়ে গেছে, ওখানে তুমি একটু বানান ভুল করছো, রেখে দাও, সমস্যা নাই। তুমি কম্পিউটার বেজে হতে, কারণ তুমি অ্যাকচুয়ালি পেপার বেজে তোমাকে শেষে অ্যান্সার ট্রান্সফার করতে হবে, বুঝছো? সো শেষের আগ পর্যন্ত তোমার অ্যান্সার ট্রান্সফারই হয় নাই, 10 মিনিট তোমাকে দিবে, এবার তুমি অ্যান্সারটা ট্রান্সফার করবো, তখন তুমি ঠান্ডা মাথায় অ্যান্সার গুলো ট্রান্সফার করো। এর আগে যদি তুমি ভুল লিখেও আসো, ডোন্ট ওয়ারি, ওকে? আর জি স্যার। শেষে তুমি 10 মিনিট তোমাকে ঠান্ডা মাথায় ওরা চিন্তা করে অ্যান্সার ট্রান্সফার করতে দিবেই। আবার ধরো তুমি যদি কম্পিউটার পেজে দাও, তাহলে শেষে তোমাকে এক্সট্রা টাইমটা ওরা দিবে না। তো তোমাকে হয়তো 2 মিনিট সময় দেবে রিভিউ করার জন্য। কারণ হচ্ছে যখন তুমি টেস্টটা দিচ্ছ, তারপরেই ওরা আসলে 30 সেকেন্ড না, আর একটু বেশি করে ওরা সময় দেয় অ্যান্সার গুলোকে তুমি ক্লিক ক্লিক করে অ্যান্সার গুলোকে সাবমিট করার জন্য। তো তুমি সাবমিটে আলাদা করে বাটন কোনো নাই, জাস্ট তুমি ক্লিক করতেছো, অ্যান্সারটা বসে যাচ্ছে, তোমাকে ট্রান্সফার করতে হবে না, বুঝছো? আমি আমি লিংক দেবো, তোমরা জি একটু স্যার বুঝছি। টেস্টটা দিলে তুমি আরো ভালো মতো বুঝবা। তো শেষে তোমাকে 2 মিনিট দিবে রিভিউ করার জন্য, যে আর 2 মিনিট আছে, এবার তুমি যে অ্যান্সার গুলো দিছো এগুলোকে সবগুলো তোমার স্ক্রিনের সামনে দেখাবে, তুমি একটু রিভিউ করো যে তুমি ঠিকঠাক মতো দিছো কিনা। তুমি যদি কোনোটাতে তোমার কনফিউশন থাকে, ওটাতে তুমি ক্লিক করলে ওটা কোন জায়গার প্রশ্ন ওই ছবিটা সহ ভেসে উঠবে। তো তখন তুমি ছবি দেখে আবার ম্যাচ করতে পারবে যে আসলে এটার অ্যান্সার ঠিক মতো লিখছি কিনা। না লিখে থাকলে তখন তুমি এডিট করার সুযোগ পাবা 2 মিনিট পরে, আর এডিটের সুযোগ পাবো না, অটো সাবমিট হয়ে যাবে। ওকে? স্যার, ছবি কিসের বললেন, যেটা বুঝলাম না, এগুলো তো লিসেনিং পার্ট, ছবি আসবে লিসনিং এ কোথায়? ছবি বলতে প্রশ্নটা আর কি, ধরো অ্যান্সারটা, আচ্ছা অ্যান্সারের আচ্ছা। কিউটা দিবে, তো তোমরা একটু লিংকে গিয়ে দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবা। তুমি তোমার অ্যান্সারে ক্লিক করলে কোন জায়গার অ্যান্সার এটা, ওটা আবার শো করবে, বুঝছো? তখন তুমি ম্যাচ করতে পারবে যে আমি অ্যান্সারটা ঠিক মতো দিছি না দেই নাই, মানে প্রশ্নটা শো করবে আর কি, বুঝছো? প্রশ্নটা শো করবে তখন। জি স্যার। স্যার লিসেনিং এর একটা বোনাস ক্লাস নেওয়া যায় না? বোনাস ক্লাস করা যাবে, হ্যাঁ করবো আমরা, আমাদের কোর্সটা শেষ হোক। আচ্ছা লিসনিং এর বোনাস ক্লাস, আচ্ছা সামনে একটা লিসনিং এর বোনাস ক্লাস নিব আমি তাহলে। স্যার 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 এই যে স্যার শুনতেছেন আমাকে? হ্যাঁ কাশেম বলুন। স্যার এই পেপার বেস তো আমরা এই যে বই কিনে প্র্যাকটিস করতে পারি, হ্যাঁ এই হুম, কম্পিউটার বেস প্র্যাকটিস করার জন্য কি করা যেতে পারে? আমি লিংক দিয়েছিলাম আপনাদের কিছু, আবার লিংক দিব না হয়, সমস্যা নেই। আপনাদের ফেসবুক গ্রুপে লিংক দিয়েছিলাম আমি কম্পিউটার বেজে প্র্যাকটিসের আচ্ছা জন্য। স্যার। হুম, আচ্ছা স্যার। আমার আমার ওই যে ফিচার্ড আছে না, ফিচার্ডে ক্লিক করে দেখবেন যে আমার পোস্টে দেয়া আছে লিসনিং এর, আপনাদের ক্লাসগুলো শেষ হওয়ার পরে লিসনিং এর মক টেস্টও দিয়েছিলাম, আর দিয়েছিলাম, লিংকও দিয়েছিলাম। আবার আচ্ছা দিব, স্যার। সমস্যা নেই, রিডিং এর পর আবার দিব। লিসেনিং এ স্যার পার্ট 4টা বেশি সমস্যা। আচ্ছা ঠিক আছে, আর এটার শুরু উপর আবার করেন তাড়াতাড়ি, প্র্যাকটিস রাত সেশন হয়ে নিব। যাচ্ছে না। 5 4 3 2 1 ফোকাস। তাহলে এগুলো হচ্ছে আমাদের রিডিং এর কোশ্চেন টাইপ। তো এর মধ্যে লোকেটিং ইনফরমেশনটা আমরা দেখি নাই, লোকেটিং ইনফরমেশনটা সহ কোনগুলোতে প্যারালাল অ্যাপ্রোচ করা লাগে আমি আপনাদের এটা ছবি দিয়ে দিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপে, কিন্তু এটা আপনারা খাতায় নোট করে ফেলবেন একদম, কারণ এটা দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এটা আপনাদের মনে রাখাটা খুব জরুরি। কোন কোশ্চেন টাইপকে নিয়ে আপনাদের কাজ করতে হচ্ছে, কোনগুলোতে প্যারালাল অ্যাপ্রোচ ফলো করতে হবে, কোনগুলোতে প্যারালাল অ্যাপ্রোচ না ফলো করলেও চলবে। প্যারালাল অ্যাপ্রোচটা বুঝাই বললে আপনারা বুঝতে পারবেন যে কেন এটাতে ফলো করতে হবে, কেন ফলো করতে হবে না। আসুন আমরা দেখি। তো ধরুন আমরা একটা প্যাসেজে যদি যাই, এটা কেমব্রিজ 17 এর একটা প্যাসেজ, এখানে লোকেটিং ইনফরমেশন আছে। আমরা এটা একটু দেখে নিই, আমি 16 থেকে আরেকটা থেকে আমরা সলভ করব। তো এখানে লোকেটিং ইনফরমেশনের ইনস্ট্রাকশনটা আমরা সবাই খেয়াল করি। প্যাসেজটার হেডলাইন লেখা আছে পাম অয়েল। পাম অয়েল আপনাদের সবার প্রিয় এবং পরিচিত। সাখাওয়াত, পাম অয়েল খুব ভালো একটা তেল না শরীরের জন্য? আর ওটা তো খুব একটা ভালো না, এটা তো জমে যায়। এটা তো হচ্ছে কি জানি শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড সম্ভবত, না কি জানি একটা। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা তো সিঙ্গারা খেতেই হবে আসলে, না খেয়ে উপায় নাই, সিঙ্গারা হোটেলের খেতে হবে পাম আমাদের। অয়েল ভালো না, কিন্তু পিওর পাম অয়েলটা তো ভালো।
এনিওয়ে কোয়েশ্চেনের স্যার আমার ইনস্ট্রাকশন একটা কিভাবে আসবে? কনফিউশন ছিল যে লিস্ট অফ হেডিং স্যার ওটা যে সিকোয়েন্স ফলো করে স্যার ওই জিনিসটা একটু ক্লিয়ার এটার মানেটা কি? তাই না, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ওখানে সরাসরি বলে দেওয়া থাকবে যে তোমার এ প্যারাগ্রাফের হেডলাইন খুঁজে বের করো, তারপর বি প্যারাগ্রাফের হেডলাইন খুঁজে বের করো। তাহলে এরপরে বি আসতেছে, বির পর সি আসতেছে, তাহলে সিএল মেনটেন করতেছে না, এটাই আর কি। আচ্ছা জি স্যার প্যারাগ্রাফের লোকেটিং ইনফরমেশন টাইপের প্রশ্ন আপনাদের যাদের কেমব্রিজ 17 একাডেমিক বইটা আছে, একটু আপনারা আসেন দেখি এখানে 65 নম্বর পেজটাতে আসুন, দেখুন একটু আমার সাথে। 65 নম্বর পেজে এই প্যাসেজটা আছে, পাম অয়েল। সবাই একটু দেখুন পেয়েছেন কিনা আপনারা। পাম অয়েল প্যাসেজটায় আপনারা প্যাসেজটার বুঝলেন, পাম অয়েল নিয়ে এটা থাকবে। তারপর আপনারা যদি একটু স্কিপ করে কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনে চলে আসেন, তাহলে দেখবেন একটা প্রশ্ন আছে 14 থেকে 20। সবাই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, যারা একাডেমিক বই যাদের কাছে আছে, যারা জেনারেল ট্রেন আছেন, আপনারা একটু জাস্ট ফোকাস করুন। তো 14 থেকে 20 পর্যন্ত প্রথমে লেখা আছে রিডিং প্যাসেজ 2, মানে পাম অয়েলটা হচ্ছে রিডিং প্যাসেজ 2। রিডিং প্যাসেজ 2 হ্যাজ 8 সেকশনস, এটার 8টা সেকশন আছে, A to H। তার মানে লিস্ট অফ হেডিংস এর মতো এটাও ABCD আকারে ডিভাইড করে দেওয়া আছে, বাট দিস ইজ নট লিস্ট অফ হেডিংস। Which section contain the following information? নিচের ইনফরমেশন গুলো কোন সেকশনে আছে? এবার যে এখানে 14 থেকে 20 পর্যন্ত কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। নাও দেখেন তো এই জিনিসটা মেক সেন্স করে কিনা। লোকেটিং ইনফরমেশন হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং আর লিস্ট অফ হেডিংস এর একটা কম্বিনেশন। লিস্ট অফ হেডিংস এর মতো এখানে কিছু সেকশন করে দেওয়া আছে, আর স্টেটমেন্ট ম্যাচিং এর মতো এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। ঝামেলা হচ্ছে স্টেটমেন্ট গুলো কোন ব্যক্তির সেই কথাগুলো এখানে বলে দেয়া নাই। যদি বলে দেয়া থাকতো তাহলে আমাদের জন্য খোঁজা সুবিধা হতো, কারণ আমরা তখন লোকগুলোর নাম খুঁজে বের করে ফেলতে পারতাম। কিন্তু এখানে ওই লোকগুলোর নাম খুঁজে দেয়া নাই, উল্টা আপনাকে এখন বের করতে হবে এই স্টেটমেন্ট গুলো কোন প্যারাগ্রাফে আছে। এবার আপনারা কি করবেন? স্টেটমেন্ট ম্যাচিং এ কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি এটা ছিল যে যেহেতু নামগুলো প্যারাগ্রাফে খুঁজে বের করা যাচ্ছিল, আমরা খুঁজে বের করতে পারছিলাম যে কোন প্যারাগ্রাফটায় কোন নামগুলোর সাথে বেশি কথা বলা, কোন নামগুলোর সাথে কম কথা বলা আছে। আর এখন যদি নামই দেয়া না থাকে, শুধু স্টেটমেন্ট দেয়া আছে, বলা হলো কোন প্যারাগ্রাফে কোন স্টেটমেন্ট দেয়া আছে, এইটা এবার আমরা কিভাবে খুঁজবো? আমাদের উচিত পুরো প্যাসেজটা 2-3 বার করে পড়া, পরে প্রত্যেকটা প্যারাগ্রাফকে ভালো করে পড়া এবং তারপর খেয়াল করা কোন ইনফরমেশন কোনটার সাথে ম্যাচ করছে। স্টিল আমরা তারপরে ভুল করবো আর কি, কারণ প্রথম দিকে। সো এবং এটার জন্য আমরা সময় পাবো না। সো হোয়াট শুড বি দ্য অ্যাপ্রোচ? ল্যান্ডমার্ক খুঁজতে হবে। ল্যান্ডমার্ক, ও গ্রেট। আসুন আমরা এটার তথ্য তাহলে একটু শুনে নিই কিছু। ল্যান্ডমার্ক আসবে কিনা আসুন। এই আগে আমরা ব্যাখ্যা করি। দ্য অ্যান্সার লোকেশন উইল নট ফলো দ্য সিকোয়েন্স, মানে এই যে এখানে যে আছে 14 থেকে 20 পর্যন্ত অ্যান্সার গুলো সিরিয়ালি আসবে না। 20-এর অ্যান্সার শুরুতে থাকতে পারে, তারপরে 14-এর অ্যান্সার থাকতে পারে। মানে প্যারাগ্রাফ এ তে 20-এর অ্যান্সার থাকতে পারে, প্যারাগ্রাফ বি তে 14-এর অ্যান্সার থাকতে পারে, 17-এর অ্যান্সার থাকতে পারে সি তে, 18-এর অ্যান্সার থাকতে পারে ডি তে, এলোমেলো হবে আর কি। সিরিয়াল মেনটেন করবেন। আরেকটা ঝামেলা আছে, the question may not contain any landmark or direction. may not আমি লিখেছি, বাট জেনারেলি কন্টেন্ট করে না, আসলে কোনো ল্যান্ডমার্কই এখানে থাকে না। এক্সাম্পল অফ রেঞ্জ অফ পটেনশিয়াল এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ অফ পাম অয়েল ট্রি কাল্টিভেশন। আপনাদের মনে হতে পারে স্যার পাম অয়েল ট্রি এটাই তো আমাদের ল্যান্ডমার্ক, কিন্তু না, এটা আসলে আমাদের প্যাসেজের হেডলাইন। তার মানে প্যাসেজে কয়বার পাম অয়েল শব্দটা আছে? অন্তত 2-3, অন্তত 20 থেকে 50 বার। তাহলে আপনি আসলে কই গিয়ে খুঁজবেন পাম অয়েলকে? পরেরটাতে ল্যান্ডমার্ক কি দেখেন? কোনো ল্যান্ডমার্ক নাই, নো ল্যান্ডমার্ক, নো ল্যান্ডমার্ক। কাল্টিভেশন, কাল্টিভেশন, গুড। পুরো প্যাসেজই কাল্টিভেশন নিয়ে। কাল্টিভেশন অন্তত 3 জায়গায় আপনি খুঁজে পাবেন। স্যার একটা ছোট কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা স্যার, মানে এটা কি স্যার মানে লিস্ট অফ হেডিং এর মতো তো না? লিস্ট অফ হেডিংস আর স্টেটমেন্ট ম্যাচিং এর মাঝামাঝি, এটা মিক্সড। এবং আপনি এভাবে কল্পনা করতে পারেন, লিস্ট অফ হেডিংস এর এটা হচ্ছে দুঃসম্পর্কের খারাপ ছোট ভাই। খারাপ কারণ তারা আপনাকে খুবই ঝামেলায় ফেলবে যদি আপনারা সঠিক পথে না আগান।
খেয়াল করুন, এখন আর প্রশ্ন করেন না, মনোযোগ দেন। এই সব মিউট করে মনোযোগ দেন। অ্যান্সার উইল বি স্প্রেড থ্রু আউট দ্য হোল প্যাসেজ, পুরো অ্যান্সারটা পুরো প্যাসেজ জুড়ে থাকবে। মানে কোনো প্যারাগ্রাফ বাদ যাবে না, হয়তো মানে কোনো প্যারাগ্রাফ বাদ যাবে না, কথাটা ভুল হলো। প্রশ্নে তো আমাদের এ থেকে এইচ পর্যন্ত আছে 8, আর আমাদের প্রশ্ন হচ্ছে 7, 1 2 3 4 5 6 7, অন্তত একটা আমাদের মিস যাবে। কিন্তু হতে পারে না যে মাঝামাঝি পর্যন্ত সে অ্যান্সার শেষ হয়ে গেল, না, এটার অ্যান্সার একদম সারা প্যাসেজের যে কোনো জায়গায় থাকতে পারে, কোনো জায়গাতে আমরা বাদ দিতে পারবো না আগে থেকে। যেমন ট্রু ফলস নট গিভেন সিরিয়াল মেনটেন করতেছিল, প্যাসেজের শুরু থেকে মিডলে এসে শেষ হয়ে গেল, তাই না, আর এরপর আর নাই, না, এটা পুরো প্যাসেজের যে কোনো জায়গাতেই থাকতে পারে। অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনটেন স্যার আমি করবে। একটা আইডিয়া পাইছি এটার জন্য। আসতেছি। অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনটেন করবে না, অ্যান্সারের ভিতরে ল্যান্ডমার্ক থাকবে না, অ্যান্সার ছড়িয়ে ছিটিয়ে থাকবে সারা প্যাসেজ জুড়ে। ভাবতেই ভালো লাগতেছে না? আরো কিছু আলোচনা হোক। এবার এখানেই শেষ না, যদি প্যাসেজে এই কথাটা দেয়া থাকে কোশ্চেনের সাথে, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, যদি নোটা বেনেতে বা এনবি দিয়ে ইনস্ট্রাকশনে এই লাইনটা লেখা থাকে, তার মানে হচ্ছে একই সেকশনে একাধিক অ্যান্সারও থাকতে পারে। তার মানে আপনি যদি এখানে অবশ্য আজকে দেয়া নাই, তাই না, বামওয়েলের সাথে এই কথাটা লেখা নাই যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, বাট যদি থাকতো তাহলে এরকম হতে পারে যে প্যারাগ্রাফ এ থেকে কষ্ট করে আপনি একটা অ্যান্সার পেয়েছেন, পেয়ে আপনি নিশ্চিন্ত হলেন যে এখানে আর অ্যান্সার থাকবে না, ওইখানে আরো একটা অ্যান্সার থাকতে পারে। এটা যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রযোজ্য তখন, যদি এনবি দেয়া থাকে, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। সলভ কিভাবে করব তাহলে এটাকে? সলভ করার জন্য আমরা কি কি করতে পারবো না? ইউ ক্যানট রিড এভরি সেকশন অ্যান্ড সার্চ ফর অ্যান্সার, এটার জন্য আপনি যথেষ্ট সময় পাবেন না, ক্যানট ডু দ্যাট। ইউ ক্যানট রিড ইনফরমেশন অ্যান্ড ট্রাই টু সার্চ ফর কিওয়ার্ড অন ল্যান্ডমার্ক, কারণ ল্যান্ডমার্ক থাকবে না, এটাও করবো না, এটাও করবো না। ইউ ক্যানট স্টার্ট ইউর রিডিং প্যাসেজ সলভিং উইথ দিস কোয়েশ্চেন টাইপ, আপনি প্যাসেজটা হাতে পেয়েছেন, প্রথমেই এই কোয়েশ্চেন টাইপ আছে, লোকেটিং ইনফরমেশন, এইটা দিয়ে বিসমিল্লাহ করা যাবে না, বুঝতে পেরেছি? প্যাসেজে আপনি শুরু করলেন এটা দিয়ে, এই কাজটা করা যাবে না। ইউ ক্যানট স্টার্ট ইউর প্যাসেজ উইথ লোকেটিং ইনফরমেশন, কারণ আপনি যদি শুরু করেন, এটা যেহেতু নির্দিষ্ট কোনো নিয়ম নাই অ্যান্সারটা খুঁজে বের করার, you will get frustrated and it will create an impact on your score. Do not start your test with this, but I have a strategy. এই স্ট্র্যাটেজিটা আপনারা যে সলভ ক্লাসগুলো করেছেন বা প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন, কিছুটা আপনারা আইডিয়া দেখেছেন এটা। You must follow the parallel approach in every passage to solve it within 20 minutes. আপনি প্যারালাল অ্যাপ্রোচে ফলো করে এটাকে অ্যান্সার বের করার চেষ্টা করবেন। আর প্যারালাল অ্যাপ্রোচে আপনার অবশ্যই ফলো করতে হবে যদি লোকেটিং ইনফরমেশন থাকে, তাহলে 20 মিনিটে প্যারালাল অ্যাপ্রোচে সলভ করার ওয়েটা কি? আসলে সহজ আইডিয়া, এটা কমন সেন্স আইডিয়া, তাই না? আমি আপনাদেরকে যেটা বলেছি যে সহজ যে অ্যাপ্রোচটা, যে কোনো প্রবলেমই যখন পড়ছেন সবসময় চিন্তা করবেন যে সবচেয়ে সহজ সলিউশন এটার কি, আসলে সবচেয়ে সহজে এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, সহজ স্টেপটা কি হতে পারে, সেটাই সাধারণত হচ্ছে কারেক্ট স্টেপ। যেটা যে কোনো সিচুয়েশনে সবচেয়ে সহজ স্টেপ যেটা, সেটাই সাধারণত অধিকাংশ সময় কারেক্ট স্টেপ। সো সহজ স্টেপ হচ্ছে, আপনি যখন কোন একটা প্যাসেজকে খুললেন, আপনি দেখতে পাবেন ওই প্যাসেজটার ভিতরে 2 থেকে 3 সেটের কোশ্চেন আছে। জেনারেল ট্রেনিংদের লাস্ট প্যাসেজের জন্য এটা প্রযোজ্য, একাডেমিকদের প্রত্যেকটা প্যাসেজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, 2 থেকে 3 সেট কোশ্চেন আছে। যদি আপনার লোকেটিং ইনফরমেশন থাকে, তাহলে অবশ্যই আরো 2 সেট কোশ্চেন আছে। স্টুডেন্টরা প্রায় ট্রাই করে হচ্ছে এক সেট কোশ্চেন সলভ করে পরের অংশে আরেকটাতে যাওয়ার, কিন্তু এই অ্যাপ্রোচে সমস্যাটা হচ্ছে যে লোকেটিং ইনফরমেশনে দেখা যায় যে একই প্যারাগ্রাফ আপনাকে বারবার পড়তে হচ্ছে, তাই আপনাদের উচিত হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ সলভ করা। প্যারালাল অ্যাপ্রোচে আপনি প্রথমে চেক করবেন কয় ধরনের প্রশ্ন আছে, তারপর চিন্তা করবেন কোন টাইপের প্রশ্ন কম্পারেটিভলি ইজিয়ার ফর ইউ, সেট ইউর প্রেফারেন্স, নিজের একটা প্রেফারেন্স তৈরি করুন।
আপনাদের সবারই আপনারা অবশ্য এখন একদমই রুডিমেন্টারি লেভেলের, মাত্র আপনাদের মানে ক্লাসগুলো শেষ হলো রিডিং এর, তাই না? আপনারা এগুলো নিয়ে প্র্যাকটিস করার খুব বেশি এখনো সুযোগ পাননি। নিজের পছন্দের কোশ্চেনটা বের করার জন্য যতটুকু প্র্যাকটিস করতে হয় ততটুকু কিন্তু এখন আপনারা পাননি। বাট স্টিল আপনাদের কি পছন্দের কোনো কোশ্চেন টাইপ আছে কারো? বলেন তো, যে গ্যাপ মোটামুটি ফিল সাইকোলজি Filling in স্যার। the ভালো gap. লাগতেছে। স্যার গ্যাপ ফিলিং Gap filling. False not Are given. true for not False not given. given, not given, ভেরি গুড। এটা ভালো, ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং এ যে আপনারা কনফিডেন্স পাচ্ছেন, এটার মানে হচ্ছে আপনাদের জিস্ট আন্ডারস্ট্যান্ডিংটা বাড়তেছে। দুইটাতেই জিস্ট বুঝতে হয় আসলে। সো এটা ভালো, এটা স্ক্যানিং এর এবিলিটি আপনাদের বাড়তেছে, এটা একটা ভালো ইন্ডিকেশন। সো মাল্টিপল চয়েসে যদি আরেকটু দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনাদের ম্যাচিং গুলাতে হেল্পফুল হবে। মানে লিস্ট অফ হেডিংস থেকে শুরু করে যে কোনো ম্যাচিং যেখানে আপনার প্রসেস অফ এলিমিনেশন করতে হয় সেটাতে আপনাদের ভালো হবে। সো প্রসেস অফ এলিমিনেশনটাতে আরেকটু দক্ষতা অর্জনের চেষ্টা করবেন, বেশি বেশি মাল্টিপল চয়েস সলভ করবেন, তাহলে দেখবেন লিস্ট অফ হেডিংস থেকে শুরু করে এই কোশ্চেন টাইপটা আজকেরটা লোকেটিং ইনফরমেশনও হেল্পফুল হবে। এনিওয়ে, নিজের একটা প্রেফারেন্স সেট করেছেন। এবার কোনো কারণে আপনি যদি আনশিওর থাকেন যে কোন কোশ্চেন টাইপটা আপনার প্রেফারেন্স, তাহলে এই দুটা ফ্যাক্টরকে জাস্ট কনসিডার করেন। যে কয়টা কোশ্চেন টাইপ এই মুহূর্তে আছে তার মধ্যে কোনটা সিরিয়াল মেনটেন করে আর কোনটাতে ল্যান্ডমার্ক বা ডিরেকশন ভালো পাওয়া যাবে। এটা কিন্তু ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে সত্য, তাই না? দুটোই হচ্ছে সিরিয়াল মেনটেন করে এবং দুটোতেই ল্যান্ডমার্ক এবং ডিরেকশন, ল্যান্ডমার্ক স্পষ্ট দেয়া থাকে। যে জন্য আমি মাল্টিপল চয়েসের উপর আপনাদের জোর দিতে বললাম, কারণ মাল্টিপল চয়েস অধিকাংশ সময় সরাসরি ডিরেকশনও দেয়া থাকে। সো এটাও সম্ভবত আপনারা একটু ট্রাই করলে ভালো পারবেন। তো দেখেন যে তিনটা কোশ্চেন টাইপ আছে সেগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে প্রেফারেবল লোকেটিং ইনফরমেশনটা ছাড়া। বাকি দুটোর মধ্যে একটাকে দিয়ে আপনারা শুরু করবেন। যে নাও স্টার্ট উইথ দ্য ইজিয়ার ওয়ান, এমনকি সেটা যদি লাস্ট কোশ্চেনও হয়ে থাকে স্টার্ট উইথ দ্যাট, মানে লাস্ট কোশ্চেন সেটও যদি হয়ে থাকে স্টার্ট উইথ দ্যাট, ওইটা দিয়ে স্টার্ট করুন। ওইটা দিয়ে সলভ করতে গিয়ে আপনাকে প্যাসেজের একটা বা দুটো সেকশন পড়তে হবে। না, ওই সেকশনটা পড়ার পরে আপনি চেক করুন ওই সেকশনে লিস্ট লোকেটিং ইনফরমেশন বা আরো যে একটা কোশ্চেন টাইপ আছে সেগুলোর কোনটার অ্যান্সার আছে কিনা। আপনাদের কি মনে আছে যে আমি আপনাদের কিন্তু ইতিমধ্যে এই প্র্যাকটিসটা করিয়েছি, কোন একটা প্যারাগ্রাফ পড়ার পর চেক করা যে এখানে অন্য কোনো কোশ্চেন টাইপ এসেছে কিনা? মনে আছে আপনাদের কারো? কেউ করেছেন আমার সাথে এটা? জি স্যার, জি জি স্যার স্যার করেছি। জি স্যার এইটাই করেছি হচ্ছে প্যারালাল আমি অ্যাপ্রোচ। স্যার এটাই বলতে চাইছিলাম, এই আইডিয়ার কথা বলতে চাইছিলাম। আচ্ছা, কারণ এটাই হচ্ছে কমন সেন্স, রাইট? এটা আপনারা পারবেন এবং এটা আপনারা পারবেন। দ্যাটস ওয়াই ইট উইল অ্যাকচুয়ালি ওয়ার্ক, কারণ ইটস ভেরি ডুয়েবল। সো ইন দিস ওয়ে যেটা সুবিধা সেটা হচ্ছে প্যারাগ্রাফের একটা অংশ যেটাকে আপনি মাত্র অন্য কোশ্চেনের জন্য পড়লেন, আপনার সময় নষ্ট হলো না, রাইট? প্যাসেজের একটা অংশ দেখা যাবে একটু বেশি হয়তো আপনি পড়লেন, কিন্তু ওখান থেকে আপনি একাধিক কোশ্চেনের অ্যান্সার বের করে ফেলছেন বলে আপনার অ্যান্সারে স্কোর মানে সময় নষ্ট হলো না। যদি আপনাকে 20 মিনিটের মধ্যে আন্দাজে কোনো প্রশ্নের অ্যান্সার দিতেই হয়, আপনাকে দিতে হবে যেটা সবচেয়ে কঠিন প্রশ্ন সেটা, মানে বাকিগুলো সহজগুলো সবগুলো সলভ করে ফেলার পরে এক দুটা রয়ে যাবে কঠিন, হয়তো সেটাকে আন্দাজে আপনাকে দিতে হবে। এবার আমার পরের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। একটা প্যাসেজে আমরা আন্দাজে জবাব দিব কিনা এটাকে বলে এডুকেটেড গেজ। এডুকেটেড গেজ জিনিসটা কি? খুব ইন্টারেস্টিং একটা কথা, যে আন্দাজে আপনাদেরকে হয়তো অ্যান্সার দিতে হতে পারে। এখন আহ কোনো কিছু না জেনে আন্দাজে পরীক্ষা দেয়া, এটা আপনারা এর আগে করেছেন নির্দিষ্ট বিভিন্ন সময়, সেটা ছিল জাস্ট গেজ। জাস্ট গেজ, যে আমার মাথায় কিছুই ঢুকতেছে না, পুরা মাথা আগুন ধরে আছে, আমি আন্দাজে উপু 10-20 বলে একটা অ্যান্সার দিলাম, সেটা হচ্ছে গেজ। গেজ উইদাউট থিঙ্কিং। এটাতে খুবই লো চান্স অফ কারেক্ট, লো চান্স অফ স্কোর, কারণ এটাতে কোনো চান্স আসলে আপনি বলতে পারেন না 50-50 বা তারও কম আসলে যে আপনার, কারণ আপনারা দেখেছেন যে আন্দাজে দিলে ঢিল আসলে ওইভাবে লাগে না সাধারণত যদি আপনি কিছুই না বুঝে দেন। এর বদলে আপনাদের দিতে হবে এডুকেটেড গেজ। নাও এডুকেটেড গেজ জিনিসটা কি? এডুকেটেড গেজ হচ্ছে এরকম, মনে আছে আপনাদেরকে আমি লিস্ট অফ হেডিংস যখন সলভ করাচ্ছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম একটা প্যাসেজের প্রথম 4 সেন্টেন্সটা পড়ুন, পড়ে লিস্ট অফ হেডিংসে যান,
দেখুন প্রসেস অফ এলিমিনেশনে কারেক্ট অ্যান্সারটা পান কিনা। যদি না পান তখন কি করতে বলেছিলাম আপনাদের, কারো কি মনে আছে? যদি 4 সেন্টেন্স না পান কোন একটা প্যারাগ্রাফের হেডলাইন, তখন কি করবেন? কার মনে আছে দেখি? পরের লাস্টের প্যাসেজে চলে ওটাকে আমরা লাস্টের স্কিপ করব, তাই না? ওটাকে আমরা বাদ দিব, হ্যাঁ বাদ দিয়ে আমরা হচ্ছে পরের শেষের জন্য রেখে দেবো। কেন? কারণ এটা হচ্ছে কঠিন, তাই না? এটা কনফিউজ করতেছে। সো একটা দুটো কোশ্চেন আসলে প্রতিটি প্যাসেজে থাকবেই, যেটা ব্যান্ড 9 ওয়ালাকেও কনফিউজ করবে। তো ওইটা যেহেতু কঠিন, ওটাকে বাদ দেন, সোজাগুলোকে সলভ করেন। নাও সোজাগুলোকে যখন সলভ করছেন ততক্ষণে প্যাসেজ সম্পর্কে আপনার ধারণা আরো ভালো হয়ে যাবে, এবং আপনার লিস্ট অফ হেডিংস এর যে অপশনস গুলো তার সংখ্যা কমে আসতে থাকবে। তাহলে সবার শেষে, এখন আর সময় নাই, রাইট? ধরুন 30 সেকেন্ড আছে, আপনার একটা প্যারাগ্রাফ তখনও বাকি আছে, ওটাকে একবার ট্রাই করছেন, হয় নাই, কিন্তু এইটা ছাড়া আর কোনোটাই আপনার বাকি নাই, বাকি সবগুলোর অ্যান্সার আপনার দেয়া হয়ে গেছে। এখন আপনি এটাকে আন্দাজে দিবেন। এই আন্দাজটা হচ্ছে এডুকেটেড গেস। কেন? কারণ ততক্ষণে ইতিমধ্যে আপনার অপশন কমে গেছে, আপনি প্যাসেজ সম্পর্কে পড়ে ফেলেছেন, আপনি প্রসেস অফ এলিমিনেশন ইতিমধ্যে করে ফেলেছেন, সবগুলো অপশন পড়া হয়ে গেছে। এইবার আপনি আন্দাজে দুইটার মধ্যে একটাকে যখন চুজ করবেন, অনেক বেশি হায়ার মানে চান্স থাকবে যে আপনার অ্যান্সারটা কারেক্ট হবে। উইথ থিঙ্কিং after solving other questions, already having a gaze, grasp মানে কি? grasp মানে কি? on the আঁকড়ে ধরা। passage। হ্যাঁ, অলরেডি আপনার প্যাসেজ সম্পর্কে একটা আইডিয়া আছে। following process of elimination, better chance of score। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, এবং এইটা আমি যে বলবো এটা আমি আমার মানে এক্সপিরিয়েন্স থেকে বলবো। সেটা হচ্ছে আপনারা অবশ্যই এডুকেটেড গেস করবেন। মানে লাস্টে যখন আসছেন একদম প্যাসেজের শেষ, তখন আপনার একটা কোশ্চেন বাকি ছিল বা দুটো কোশ্চেন বাকি আছে, এগুলোকে আন্দাজে আপনার অ্যান্সার দিচ্ছেন। মামুনের প্রশ্ন এটা রিলেটেডই ছিল, তাই না? তো ততক্ষণ আপনার প্যাসেজ কমে এসেছে, এগুলো সবগুলো আপনি ফলো করলেন। স্টিল আপনার দুইটা অপশন আছে, দুইটা অপশনের মধ্যে কোনটা দিবেন? এই সময় এসে বেশি সময় নেবেন না, প্রথম যেটা আপনার মাথায় আসবে সেটাকে চুজ করবেন। এটা আমার এক্সপিরিয়েন্স বলে যে প্রথম যেটা আপনাদের মাথায় আসে, মানে শেষে আবার যখন তাকাচ্ছেন, প্রথম এ আর বির মধ্যে প্রথম যেটা আপনার মাথায় আসবে সেটাকেই সবসময় দিয়ে দিবেন উইদাউট থিঙ্কিং। লাস্টে আর কি প্রথম যেটা আসে, অধিকাংশ সময় সেটা আসলে কারেক্ট অ্যান্সার হয়। যখন আপনি আরেকটু বেশি চিন্তা করে অ্যান্সারটা চেঞ্জ করেন, তখন সাধারণত আপনি ভুল করেন, যদি শেষের কথা ধরি আর কি। সো এই জায়গার ট্রিক্স হচ্ছে এটাই, যে আপনি সেকেন্ড গেজ আবার আসবেন, কিন্তু তখন হচ্ছে জাস্ট একবার ওভারঅল তাকে প্রথম যেটা মাথায় আসবে ওটাকে তখন আপনি দিয়ে দেবেন হচ্ছে ফার্স্ট গেজকে। আমার কথাটা কি বোঝা গেল নাকি জটিল লাগলো জিনিসটা? আপনার কি, যদি আপনারা ট্রাই স্যার করে থাকেন জিনিসটা আপনারা রিপিট বুঝতে করবেন পারছেন। প্লিজ। আপনারা যারা রিডিং এর ক্ষেত্রে ট্রাই করেছেন, আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। আবার আমি আপনাদেরকে একটু রিডিং থেকে দেখাই দিই। ধরুন এইটা একটা কোশ্চেন আনসার, ঠিক আছে? তো ধরুন আপনি এই কোশ্চেনের অ্যান্সারটা কোত্থেকে আসছে আপনি ধরতে পারেন নাই, ওকে? এবার আপনার সময় শেষ একদম, আপনার কাছে অপশন হচ্ছে ই আর এ, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, বাকিগুলো সবগুলো অ্যান্সার চলে এসেছে। এখন 1 নম্বরটা কোথায় আছে, ইতে আছে নাকি এতে আছে? তো ততক্ষণে আপনার ইগুলো পড়া শেষ, অপশনস গুলো পড়া শেষ, সবকিছু পড়া আপনার শেষ। এবার আপনি যখন লাস্টলি আবার আসলেন, ই আর এর দিকে একবার আপনি তাকাবেন, তাকায় আপনার মাথায় যেটা আসবে সেটাকে ফার্স্ট গেস যেটাকে বলে ওটাই আপনি অ্যান্সার দিয়ে দেন, ঠিক আছে? এই সময় এসে আর খুব বেশি চিন্তা করবেন না, কারণ অধিকাংশ সময় ফার্স্ট গেস গুলো আসলে কারেক্ট অ্যান্সার হয়ে যায়। সো এডুকেটেড গেস হচ্ছে এই জিনিসটাকে আমরা বলছি, ওকে? সো লোকেটিং ইনফরমেশনের ক্ষেত্রে প্যারালাল অ্যাপ্রোচকে আমরা যদি সংক্ষেপে বলি, তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে বলতে পারি যে যখন আপনি সলভ করছেন কোনো প্যাসেজ, এবং যে প্যাসেজের ভেতরে এরকম কোশ্চেন আছে যেটা সিরিয়াল মেনটেন করে না, এই সমস্ত ক্ষেত্রে আপনার কি করতে হবে? প্যারালাল অ্যাপ্রোচ ফলো করতে হবে। প্যাসেজটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি দেখবেন যে কোন কোশ্চেন টাইপটা আপনার জন্য সবচেয়ে সোজা, সেটাকে দিয়ে আপনি স্টার্ট করবেন। সেই কোশ্চেন টাইপটা সলভ করতে গিয়ে প্রথমে আপনি ট্রাই করবেন ওইটাকে,
ওটা সলভ করতে গিয়ে প্যাসেজের একটা অংশ আপনাকে হয়তো পড়তে হবে। পড়ার পরে ওই জায়গা থেকে যে যে অংশটুকু পড়লেন এবার চেক করুন ওই জায়গায় অন্য কোনো কোশ্চেনের অ্যান্সার এসেছে কিনা। তো চলুন আমরা একটু দেখি। পাম অয়েলটা তো আমি আপনাদের জন্য রাখলাম। আমি আপনাদেরকে এখন এটা জেনারেল ট্রি, আমি একাডেমিক একটা একটু দেখিয়ে দিই। এটাতে নাই। 16তে আমি লোকেটিং ইনফরমেশন খুঁজছি একাডেমিকদের। কেমব্রিজ 16 ABCD আছে যেগুলোতে, সেগুলোতে লোকেটিং ইনফরমেশন থাকতে পারে। কারো বোধহয় ভিডিও অন হয়ে গেছে। আলিমা স্যার আমি পাম অয়েলটা করেছিলাম স্যার 4 সেন্টেন্স অ্যাপ্রোচে স্যার, বাট তো 4 সবগুলো সেন্টেন্স অ্যাপ্রোচে কেন হয়েছে করবেন? 4 স্যার। আমি সেন্টেন্স এটা অ্যাপ্রোচ কেন? ভাবছিলাম লিস্ট অফ হেডিং স্যার, তাই জন্য লিস্ট করছি। তা হয়েছিল তো স্যার সবগুলো আমার। ও তাই। জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন। এটা হচ্ছে কত নম্বর প্যাসেজে? এটা হচ্ছে আমাদের রিডিং প্যাসেজ 2, 65 নম্বর পেজ। 65 পেজ, কেমব্রিজ 17। একটু দেখিয়ে দিই। প্রথমে আপনারা হেডলাইনটা পড়বেন। হেডলাইন লেখা আছে দ্য ক্লাইমেট চেঞ্জ রিভিলস এনশিয়েন্ট আর্টিফ্যাক্টস ইন নরওয়েজ গ্লেসিয়ার্স। কিছু আননোন শব্দ আপনাদের থাকবে। ক্লাইমেট চেঞ্জ প্রকাশ করে দিচ্ছে, কাকে প্রকাশ করে দিচ্ছে? প্রাচীন, অতি প্রাচীন যে শিল্পকর্মগুলো বা জিনিসপত্রগুলো আসলে লুকিয়ে ছিল বা জমা হয়ে আটকে ছিল নরওয়ের গ্লেসিয়ারে আটকে থাকা সেই এনশিয়েন্ট আর্টিফ্যাক্টস গুলোকে ক্লাইমেট চেঞ্জ রিভিলস মানে বের করে নিয়ে আসতেছে। গ্লেসিয়ার শব্দটাকে সম্পর্কে আমরা জানি, গ্লেসিয়ার জিনিসটা কি কে জানে? গ্লেসিয়ার মানে কি? ওই বরফের রিলেটেড কিছু হবে। বরফের যেগুলো স্যার বরফের বরফ আচ্ছাদিত অংশ, হিমবাহ হিমবাহ হিমবাহ। গ্লেসিয়ার। হ্যাঁ, এটাকে এভাবে বলা যেতে পারে বরফের নদী। বরফ গলা নদী আছে না, ঠিক গলা নদী না, আসলে বরফের নদীকেই বলে হচ্ছে গ্লেসিয়ার্স। দেখিয়ে দিই, দেখি গ্লেসিয়ার্স। এগুলোকে গ্লেসিয়ার বলে। এগুলো তো পাহাড় স্যার। না না না, দেখাচ্ছি। বিং হচ্ছে একটু স্লো তো, এই যে এইটা হচ্ছে গ্লেসিয়ার্স। এটা গ্লেসিয়ারের টুকরা, এই যে এটা ভালো গ্লেসিয়ারকে বোঝাচ্ছে। তো এইটা হচ্ছে, এটা কিন্তু মুভ করে। হ্যাঁ, এটা মুভ করে জিনিসটা। এগুলো হচ্ছে অস্থায়ী। আহ যদি এটা গরম থাকতো তাহলে এটা আসলে নদী থাকতো। এটা আর্কটিক অঞ্চল বা অ্যান্টার্কটিকার ভিতর দিয়ে, পাহাড়ের পাশ দিয়ে, পাহাড়ের পাদদেশ দিয়ে এরকম বরফের নদীর মতো। এখানে বরফগুলো সচল, বরফগুলো মানে মুভ করে যায়, কিন্তু পানি হয় না। বরফ নিজেই হচ্ছে পাথরের মতো মুভ করে করে যেতে থাকে। এটাকে বলে হচ্ছে গ্লেসিয়ার্স। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আপনারা অনেকেই যাবেন এই জায়গায়। নর্ডিক কান্ট্রি গুলোতে কে কে যাবেন? মানে সুইডেন, ডেনমার্কে কে যাওয়ার ইচ্ছা আছে? স্যার আমার এরকম কান্না কান্না কণ্ঠে বলতেছেন কেন? স্যার আমার গলা নষ্ট হয়ে গেছে। স্যার ঠান্ডা ঠান্ডা, সুইডেন ডেনমার্কে ঠান্ডা, বাংলাদেশের গলা ঠান্ডাতে ভাঙে। তার হচ্ছে গলা ভাঙে, চিন্তা করেন। সে যাইতেছে হচ্ছে এই গ্লেসিয়ারের মধ্যে। আচ্ছা, আবেগ এটা স্যার হচ্ছে আবেগ। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন টাইপ। এটা কি ধরনের প্রশ্ন চিনতে পারছেন সবাই? রিডিং প্যাসেজ 2 has 8 sections. Which section contain the following information? Choose, write the correct letter in boxes অমুক টু তমুক in your answer sheet. এগুলো হচ্ছে আমাদের কি? লোকেটিং ইনফরমেশন। প্রথম প্রশ্ন। স্যার এটা ক্যামব্রিজ 17 65 নাম্বার পেজে, তো এটা না, পাম অয়েল হচ্ছে 65 নাম্বার পেজ। এটা 16, কেমনি 16? আমরা 16 দেখতেছিলাম। তাহলে ঠিক আছে। স্যার স্যার এটা 16 65ও না, আমি দুটোটা বই খুলে দেখছি। 16 65 না এটা?
16 না 65 স্যার 67 এটা কোশ্চেন 67 এ প্যাসেজ কত? স্যার এটা 16 এ তো প্যাসেজ হচ্ছে 65 এ হ্যাঁ, এই তো আর কোনো প্রমাণ থাকলো না। এই কোশ্চেন টাইপটার নাম হচ্ছে লোকেটিং ইনফরমেশন। লোকেটিং ইনফরমেশন টাইপের এই প্রশ্নগুলো এখানে আমাদের 8টা ইনফরমেশনকে কোনটা কোন প্যারাগ্রাফে আছে খুঁজে বের করতে বলছে। আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে এটাকে আমরা আগে সলভ করব না, আমরা দেখব আরো কি কি কোশ্চেন টাইপগুলো আছে সেগুলোকে। চলুন আমরা দেখি আর কি টাইপের প্রশ্ন আছে। 20 থেকে 22 পর্যন্ত আপনাদের সবার প্রিয় গ্যাপ ফিলিং। কয়টা ওয়ার্ড লিখতে হবে এটাকে খেয়াল রাখবেন। সামারি কমপ্লিশন, তাই না? লেখা আছে ইন্টারেস্টিং ফাইন্ডস অ্যাট আর্কিওলজিক্যাল সাইট। ফাইন্ড শব্দটা এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে। ইন্টারেস্টিং ফাইন্ডস মানে ইন্টারেস্টিং কোন কোন জিনিসগুলোকে খুঁজে পাওয়া গিয়েছিল, যে জিনিসগুলোকে খুঁজে পাওয়া গিয়েছিল সেগুলোকে ফাইন্ডস বলছে ওরা। সবার শেষে আছে আমাদের মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার। এটা আপনাদেরকে সলভ করতে বলছিলাম, আপনাদের কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনারা এটা সলভ করেন নাই। আপনারা কি এটা সলভ করেছিলেন? করেছে স্যার বাহ, চমৎকার। স্যার গ্যাপ ফিলিং করেছিলাম। এটা বলি মিমের কণ্ঠ শুনে আমার একটা চ্যালেঞ্জের কথা মনে আসলো। আপনারা কি কেউ কখনো আইসক্রিম খেয়েছেন অনেক, মানে না স্যার এক বসায় 1 লিটার আইসক্রিম বড় হওয়ার পরে? আমি না খেয়েছি। আমার ছোটবেলায় খুব আইসক্রিম পছন্দ ছিল, কিন্তু আমাকে কিনেও দেওয়া হতো না। তখন আমার মনে একটা দুঃখ থাকতো যে শীতের মধ্যে টাকা আরো হলে আমি আইসক্রিম কিনবো। খাইলে জুস লাগে। হ্যাঁ, আমার একটা টার্গেট ছিল যে বড় হলে টাকা হলে আমি আইসক্রিম খাবো। পরে একসময় হঠাৎ করে রিসেন্ট আমার মনে হলো এখন তো আমার টাকা হয়েছে, আসলে আমি আইসক্রিম খাচ্ছি না কেন। পরে আমি একবার কিনলাম, একবার মানে কিছুদিন আগে মাত্র করলাম জিনিসটা। আমি এক বসায় একবারে 1 লিটার আইসক্রিম নিয়ে বসেছিলাম। চকলেট ফ্লেভার আমার পছন্দ। বড় ট্রাস্ট মি, স্যার ট্রাস্ট মি, এই যে ছোট যে কাপগুলো আছে না, কাপগুলোতে যতটুকু খাওয়া যায় ওইটুকুই আসলে এক বসায় খাওয়া যায়, এর বেশি আর খেতে পারলাম না। খুবই খারাপ অবস্থা। রেখে রেখে হয়তো খাওয়া যায়, বাট এক বসায় ওই যে কাপের যে সাইজটা ওরা দেয় এইটুকুই শুধু খাওয়া যায়। চ্যালেঞ্জটা হচ্ছে আপনারা সবাই এটাকে একটু ট্রাই করে দেখেন আমার রিসার্চের অংশ হিসেবে। আসলে কি এটা আমার জন্য প্রযোজ্য নাকি আপনাদের ক্ষেত্রেও হয়, যে জিনিসটা আমি দেখতে চাই। এক বসায় কতখানি আইসক্রিম খাওয়া যায় আসলে? স্যার আগে যখন স্যার মন খারাপ করতেন কোন ধরনের আইসক্রিম না খাওয়ার জন্য মন খারাপ করতেন? একটা আছে স্যার ওই যে বরফের আইসক্রিম একটা, নাকি স্যার ওই যে এখন যেটা পোলার পোলার আইসক্রিম খাওয়ার জন্য খেতাম আমি, চকলেট আইসক্রিমই খেতাম ছোটবেলা থেকে। আমি এক এক পছন্দের লোক, আমার যা পছন্দ একটাই পছন্দ। তোদের মধ্যে আমার পছন্দ চেঞ্জ হয় না। স্যার ওটা অনেক তোদের রবীন্দ্রনাথ ছোটবেলায় নামি, স্যার ফুলের স্যার বনের চারপাশে যে মুসলমানের দাড়ি লাগে একজন ভালো। হ্যাঁ, রবীন্দ্রনাথ অনেক কি যে কবিতাগুলো লিখে গেছে। এর মধ্যে এবার তোমরা বলো কোনটাকে তোমাদের ভালো লাগছে, কোন কোশ্চেন টাইপটা দিয়ে তোমরা শুরু করতে চাও। অবশ্যই জিন্দেগি তো এটা কথা বলবো না। গ্যাপ ফিলিং Gap filling। গ্যাপ ফিলিং স্যার, সবার আগে গ্যাপ ফিলিং, তারপরে ট্রু ফলস নট গিভেন, তারপরে ট্রু ফলস নট মাল্টিপল গিভেন নাই চয়েস। তো? ওই ইসনাত, ট্রু ফলস আচ্ছা নট এখানে গিভেন তো নাই তো নাই, এখানে? মানে ওভারঅল মাল্টিপল দিয়ে চয়েস। বলতেছে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, তো আমরা গ্যাপ ফিলিং যদি শুরু করি তাহলে আমাদের গ্যাপ ফিলিংটা 1 ওয়ার্ড লেখা যায়। আমি দেখাচ্ছি যে আমরা প্যারালাল অ্যাপ্রোচে কিভাবে সলভ করবো, ঠিক আছে? 20 মিনিটস আমাদের হাতে ধরুন আছে, আমরা শুরু করলাম এইভাবে। তো আমি শুরুতেই যে জিনিসটা করব, আমি এটাকে খোঁজা শুরু করব। কেন? কারণ এটার ল্যান্ডমার্ক আছে এবং এটাকে আমি প্যাসেজে খুঁজে বের করতে পারবো। মনে রাখবেন এটা কিন্তু প্যাসেজের শুরুর দিকে যে আছে, নট নেসেসারিলি এটা প্যাসেজের যে কোনো জায়গায় থাকতে পারে। তো আমরা পড়া শুরু করলাম এভাবে, ইন্টারেস্টিং ফাইন্ডস অ্যাট অ্যান আর্কিওলজিক্যাল সাইট।
ইসনাত, মিম আর হচ্ছে ছাড়া আহ রেজওয়ান ছাড়া অন্য কেউ হাত তোলেন, কে পড়বেন? সাজু, সাজুকে বাদ দেওয়া উচিত ছিল, সাজু প্রথম পড়ছে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার করা। সাজু আনমিউট করেন। আচ্ছা Thank you. সাজু পড়েন, প্রথম লাইনটা বলুন। Interesting finds at an archaeological site. Organic Or- materials such as animal skins and textiles are not discovered very often at archaeological sites. They Okay, have তারপর little protection against dash, ড্যাশ which which means means that they decay relatively quickly. এই জায়গায় আমরা থামি, কারণ সাজু আমাদের এখানে অ্যান্সার আসবে। প্রথমে ছোট্ট তোমরা ইতিমধ্যে সামারির বা জিস্টার আলোচনা করেছো, তোমরা মোটামুটি এটা বুঝতে পারবা। একটা প্রশ্ন, এখানে দে এবং এখানে দে বলতে কাকে বোঝাচ্ছে? Archaeological site গুলো সবার জন্যই প্রশ্ন, দে বলতে কাকে বোঝাচ্ছে? কারা ডিকে, ডিকে মানে ক্ষয় হয়ে যায় অর্গানিক দ্রুত? ম্যাটেরিয়ালস। Organic materials. অর্গানিক Organic materials. কারেক্ট। অর্গানিক ম্যাটেরিয়াল গুলোর প্রোটেকশন সেরকম একটা নাই। লিটল প্রোটেকশন মানে হচ্ছে অলমোস্ট নো নাই প্রোটেকশন। হ্যাঁ, লিটল শব্দটার মানে হচ্ছে নাই বললেই অলমোস্ট চলে, হ্যাঁ। নো। তো দে হ্যাভ অলমোস্ট নো প্রোটেকশন এগেইনস্ট কোন একটা কিছু। কোন জিনিসের বিপক্ষে তাদের কোনো প্রোটেকশন নাই বললেই চলে, এবং যে কারণে এই অর্গানিক ম্যাটেরিয়াল গুলো দ্রুত ক্ষয় হয়ে যায়। তো আমাদের জন্য ক্লু হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল জাতি। এবার আপনারা প্যাসেজে গিয়ে খোঁজা শুরু করুন, কোথায় আছে অর্গানিক ম্যাটেরিয়াল। স্যার বি। স্যার প্যারাগ্রাফ বি। প্যারাগ্রাফ বিতে আছে। প্যারাগ্রাফ বিটা পড়বো আমরা, পরে এখান থেকে আমরা গ্যাপ ফিলিং এর কিছু অ্যান্সার বের করব। যেই মাত্র আমরা দেখব যে গ্যাপ ফিলিং এর আর কোনো অ্যান্সার বিতে নাই, সিতে চলে যাচ্ছে, তখন আমরা হচ্ছে যে জিনিসটা করব, দেখব বিতে লোকেটিং ইনফরমেশনের কোনো অ্যান্সার চলে এসেছে কিনা। বুঝা গেছে? এটাই হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ। আমরা স্টার্ট করব বি প্যারাগ্রাফ দিয়ে এবং চেক করব এখান থেকে অন্য কোনো কোশ্চেন অ্যান্সার আসতেছে কিনা। শাখাওয়াত একটু আনমিউট করো ভাইয়া, শাখাওয়াত একটু পড়া শুরু করুক সাজুর কাছে, আবার আমরা পরে ব্যাক করব। শাখাওয়াত, organic materials. Organic materials like textile and hides are relatively rare finds at archaeological sites. This is because, sir. This is because unless they are protected from the microorganisms that cause decay, they tend to not to last long. Extreme cold is one relatively reliable way to keep artifacts relatively fresh for a few thousand years, but once thawed out, these materials experience degradation relatively swiftly. সুইফটলি মানে হচ্ছে দ্রুত। তো এখান থেকে তোমাদের অ্যান্সার অনেকেরই চলে এসেছে, রাইট? কে কে অ্যান্সার পেয়ে গেছো বলো তো দেখি। মাইক্রোঅর্গানিজম। হ্যাঁ, মাইক্রোঅর্গানিজম। হ্যাঁ, কেন অ্যান্সারটা আসলে এবার আমি আর শাখাত একটু ব্যাখ্যা করি। অ্যান্সার মাইক্রোঅর্গানিজম ঠিকই আছে। অর্গানিক ম্যাটেরিয়াল যেমন শাখাওয়াত কি বলেছে এখানে, টেক্সটাইল, আর কার কথা বলেছে? হাইডস। হাইডস মানে কি ভাইয়া? হাইডস হচ্ছে স্যার বড় গরু, বড় যে অ্যানিমালের চামড়াকে বলা হয় হাইডস। ঠিক, চামড়াকে হাইডস কি বলে? চামড়া বোধহয় প্রসেস, ও না, হ্যাঁ সরি তোমার কাছে ঠিক। চামড়াকে হাইড বলে, প্রসেস করলে লেদার বলে। হ্যাঁ সরি, আমি উল্টা বলতেছিলাম। আমি একটু ইয়ে করি। ছোট অ্যানিমাল যেগুলো হচ্ছে ছাগল, ভেড়া, এদের চামড়াকে বলা হয় স্কিন। আর বড় যারা হচ্ছে বাফালো বা খুবই প্রোটেক্টেড, গন্ডার, তাই না, রাইনোসরাস, গন্ডার, ওদেরকে হাইডস বলা হয়। হাইডস কারণ ওটা মোটা এবং প্রোটেক্টিভ, তাই না? জি জি। আচ্ছা, কি জানি টার্মটা কি বলে এটাকে, উপরের যে চামড়াটাকে, তিনটা স্তর না চামড়ার, কি এপিডার্মোলজি। আচ্ছা, তো অর্গানিক ম্যাটেরিয়াল যেমন এই হাইড এবং টেক্সটাইল গুলো, এগুলো খুব একটা বেশি পাওয়া যায় না আর্কিওলজিক্যাল সাইটস গুলোতে, কারণ এদেরকে যদি মাইক্রো অর্গানিজম যেগুলা ক্ষয় করে, যেমন ব্যাকটেরিয়া হয়তো, রাইট, বা ফাঙ্গাস, তো এই মাইক্রো অর্গানিজম বা জীবাণু থেকে যদি এদেরকে রক্ষা না করা যায়, তাহলে এরা খুব একটা বেশি টেকে না, টেন্ড নট টু লাস্ট লং। তো এক্সট্রিম কোল্ড মানে ফ্রিজে রাখলে যে কারণে আসলে খাবার দাবার ঠিক থাকে, তাই না, যে এক্সট্রিম কোল্ড দিয়ে এদেরকে ফ্রেশ রাখা যায় কয়েক হাজার বছর ধরে, কিন্তু ওয়ান্স থড আউট মানে যদি একবার উন্মুক্ত হয়ে যায়,
শাখাওয়াত, থড আউট মানে ওই যে ধরো উপরে বরফের একটা লেয়ার ছিল, গরম পড়ছে, এবার লেয়ার সরে গেছে, থড আউট হয়ে গেছে, ওপেন উন্মুক্ত হয়ে গেছে, রিভিল হয়ে গেছে। থড আউটের সিনোনিম হতে পারে রিভিলড। একবার যদি এগুলো রিভিলড হয়ে যায়, এই ম্যাটেরিয়াল গুলো এক্সপিরিয়েন্স করে ডিগ্রেডেশন রিলেটিভলি সুইফটলি। সুইফটলি মানে হচ্ছে খুব দ্রুত, সুইফটলি মানে হচ্ছে কুইকলি। তো এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে এদেরকে প্রোটেকশন দিতে হয় মাইক্রো অর্গানিজম থেকে। মাইক্রো অর্গানিজম প্রোটেকশন না পেলে এই ব্যাটারা টেকে না। শাখাওয়াত, ওকে রাইট? পেয়েছি না Yes, আমরা? ঠিক yes, আছে, sir. ঠিক আছে, ওকে। পরের অংশ আমরা এবার আরেকজনকে দিয়ে পড়াবো। শাখাওয়াত একটু তাহলে মিউট করে। মাহমুদুর রহমান স্যার আছেন? কই মাহমুদুর রহমান কই? জি স্যার আছে। মাহমুদুর রহমান স্যার, আপনি পরের লাইনটা একটু পড়েন তো দেখি কি লিখেছে। বাট দিস ইজ But this is not always the case if temperature are low enough. ফ্রেজাইল, For ফ্রেজাইল, for ফ্রেজাইল আর্টিফ্যাক্টস the artifact can be প্রিজার্ভ। preserved for thousands of years. এটা আমরা মাত্র পড়লাম আসলে, তাই না? এখানে কোনো প্রশ্ন নাই। ফ্রেজাইল মানে হচ্ছে যেটা ভঙ্গুর, মানে সহজেই নষ্ট হয়ে যায়, তাকে উইক, ফ্রেজাইল ফ্রেল। বলে। হ্যাঁ, নাজুক। তো এখান থেকে তাহলে আমাদের অ্যান্সার নাই। আরেকটু পড়ুন মাহমুদুর রহমান স্যার, এ টিম অফ আর্কিওলজিস্টের A অংশটা team of পড়ুন। archaeologists have been working in the mountains in অপল্যান্ড, Upland in অপল্যান্ড, Norway নরওয়ে, to recover artifact revealed by রিভিলড বাই শ্রিঙ্কিং। covered. এরপরে In the আপনি আর পড়বেন না, এরপরে আপনি আর পড়বেন না, কারণ এখানে আপনার একটা ল্যান্ডমার্ক আছে। সো এই ল্যান্ডমার্কের পরে প্যাসেজে যে জায়গায় এই ল্যান্ডমার্কটা আছে, তারপরে আমাদের প্রশ্নের অ্যান্সার থাকবে। তো আপনি একটু চেক করবেন, কারণ আপনি যতটুকু পড়ছেন প্যাসেজে ততটুকুর মধ্যে অপল্যান্ড শব্দটা আপনি পাননি। না, প্রশ্ন হচ্ছে বিতে কি অপল্যান্ড শব্দটা আছে নাকি নাই? না স্যার, সি প্যারাগ্রাফ, তার মানে তো আমাদের প্যারাগ্রাফ পরের সি তো প্রশ্নের জন্য, হ্যাঁ, তার মানে 21-এর জন্য আমাদেরকে আসলে সিতে চলে যেতে হবে। বাট বি থেকে ইতিমধ্যে আমরা একটা অ্যান্সার পেয়েছি এবং বিটা আমাদের কিছুটা পড়া হয়েছে। বি আরেকটা চ্যাপ্টারের অংশ বাকি আছে, এইটুকু পড়ে আমরা একটু চেক করব এখান থেকে লোকেটিং ইনফরমেশন অ্যান্সার মেলে কিনা। ঠিক আছে, মাহমুদের কাছে আবার আমরা ব্যাক করব। আমরা চঞ্চলের কাছে এবার একটু যাব। চঞ্চল, আনমিউট করুন। জি স্যার। হ্যাঁ চঞ্চল, আমরা এর আগ পর্যন্ত পড়েছি যে ঠান্ডা যদি কমে যায় বা এটা যদি থড আউট হয়, তাহলে এই জিনিসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ওকে, গ্রেট। হয় ঠান্ডাটা নষ্ট হয়ে গেলে, অথবা যদি ওয়ালটন ফ্রিজে রাখা হয়, তাহলে এগুলো খুব দ্রুত নষ্ট হবে। এবার চঞ্চল পরের অংশটুকু আপনি পড়ুন। উইথ ক্লাইমেট চেঞ্জ, With climate change, shrinking ice cover around the world, glacial archaeologists আর্কিওলজিস্ট, need to raise the clock to find newly revealed artifacts, preserve them, and study them. If ঠিক something আছে, fragile dries ফ্রাজাইল, and is ফ্রাজাইল, wind-blown, it might very soon be lost to science, or an arrow might be exposed and then covered again by the next snow and remain well preserved. The unpredictability means that glacial archaeologists have to be systematic in their approach to failure. এটুকু আমরা পড়লাম। খেয়াল করে দেখুন, আমরা এখনো এই প্যারাগ্রাফটা পড়িই নাই, কারণ এই প্যারাগ্রাফ আমাদের এখন পর্যন্ত কোনো এক্সট্রা কোশ্চেন অফার করে নাই। সো যেহেতু আমরা এখান থেকে একটা অ্যান্সার পেয়ে গেছি, সো আমরা একটু এফোর্ট করতে পারতেছি রিস্ক নেওয়ার জন্য, যে বাকি অংশ পড়ে দেখি লোকেটিং ইনফরমেশন কোনটা ম্যাচ করে কিনা। চঞ্চল, আমরা চলেন আপনি আর আমি এটাকে এক্সপ্লেইন করি সবার কাছে। ক্লাইমেট চেঞ্জ যেহেতু বেড়ে যাচ্ছে সারা পৃথিবীতে, তাই না? ক্লাইমেট চেঞ্জটা ঘটতেছে, তার মানে দুই মেরুতেই বরফ কিন্তু গলে যাচ্ছে। তাহলে রেগুলারলি কি বের হয়ে আসতেছে চঞ্চল? এই যে এই জিনিসগুলো যেগুলো আর কি লুকায় থাকার কথা, তাই না, এরা কিন্তু বের হয়ে আসতেছে। তো রেইজ দ্য ক্লক, কি মনে হয় চঞ্চল, এটার মানেটা কি হতে পারে? আর্কিওলজিস্টদেরকে রেইজ দ্য ক্লক করতে হইতেছে। রেইস মানে কি? মানে সময়ের সাথে পাল্লা দিতে হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়ের উপর থাকতে হইতেছে আসলে, তাই না? হ্যাঁ। তো সময়ের সাথে Race পাল্লা against দিয়ে, স্যার হ্যাঁ, এটা কি ফ্রেজ ওয়ার্ড? এটা একটা ফ্রেজ। রেইজ দ্য ক্লক মানে কোনো কিছু তুমি race against time না? রেইজ এগেইনস্ট টাইম বা রেইজ দ্য ক্লক, দুটো একই মিনিংটা স্যার অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে যখন তোমার নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে, অল্প সময়ের ডেডলাইনের মধ্যে কোনো একটা কাজ করতে হচ্ছে, তুমি তখন বলবা আই হ্যাভ টু রেইজ দ্য ক্লক। আই হ্যাভ নো টাইম ফর টকিং, আই হ্যাভ টু রেইজ দ্য ক্লক। বুঝছো?
আমাকে ডেডলাইনটার মধ্যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে কাজ করতে হবে। সো আমার হাতে সময় কম, এটা যদি তুমি বোঝাইতে চাও, তো তখন তুমি বলতে পারো আই হ্যাভ টু রেইজ দ্য ক্লক, আই নিড টু রেইজ দ্য ক্লক। তো কারণ স্যার আমরা কেন পড়ছিলাম একটা ওয়ার্ক এগেইনস্ট দ্য ক্লক, ওইটা তো ওয়ার্ক একই না? এগেইনস্ট দ্য ক্লক, হ্যাঁ এটাও হতে পারে, এটাও হতে পারে। রেস এগেইনস্ট দ্য ক্লক অনেকভাবে এক্সপ্রেশনটাকে আসলে এক্সপ্লেন করেছে। তো নিউলি রিভিলড আর্টিফ্যাক্টকে পাওয়ার জন্য দৌড়ের উপর থাকতে হচ্ছে এবং তারপর তাদেরকে প্রিজার্ভ করতে হচ্ছে এবং স্টাডিও করতে হচ্ছে, চঞ্চল, রাইট? স্টাডি মানে এখানে কিন্তু পড়াশোনা না, তাহলে কি এখানে স্টাডি গবেষণা মানে করতে কি? হচ্ছে। গবেষণা, হ্যাঁ, রিসার্চ। রিসার্চ। তো যদি ফ্রাজাইল মানে তো খুবই ভঙ্গুর কোন একটা ভঙ্গুর, কিছু, শুকায় যায়, এবং উইন্ড ব্লোন মানে কি? বাতাসহীন, শুষ্ক হয়ে যাওয়া। হ্যাঁ, বাতাস প্রবাহ মানে ওটার উপর যদি শুকায় যায় এবং ওটার উপর দিয়ে যদি বাতাস বয়ে যায়, তাহলে কি বয়ে যায়, হয়ে হ্যাঁ। যাবে? এটা কিন্তু সায়েন্সের কাছে কিছুদিনের মধ্যে হারা যাবে, কারণ বাতাস এটা উড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। যেমন একটা অ্যারো হয়তো এক্সপোজ হয়েছিল, তারপর আবার কি হয়ে যেতে পারে, নেক্সট স্নোতে এটা আবার কি হয়ে যাবে, কাভার হয়ে যাবে, তাহলে আমরা আর খুঁজে পাবো না। তো এই যে আনপ্রেডিক্টেবিলিটি, আমাদের এই গ্লেসিয়ারের ভিতরে পাওয়া জিনিসপত্র আনপ্রেডিক্টেবিলিটি, এটা বোঝায় যে গ্লেসিয়াল আর্কিওলজিস্ট যারা আছে তাদেরকে সিস্টেমেটিক হইতে হবে তাদের অ্যাপ্রোচ, মানে এইটা আরেকটা আর্কিওলজির একটা অংশ। হুম যে সমস্ত আর্কিওলজিস্টরা হুদা তোমার এই গ্লেসিয়ারের ভিতরে গিয়েই হচ্ছে খুঁড়ে টুড়ে এটা সেটা বাইর করার চেষ্টা করে, তাদেরকে বলে গ্লেসিয়ার আর্কিওলজিস্ট। বাংলাদেশে আর্কিওলজি পড়ানো হয়, তাই না? প্রত্নতত্ত্ব কোন বিশ্ববিদ্যালয়ে? একটাতে আগে ছিল, এখন বোধহয় দুইটাতে জাহাঙ্গীরনগরে আছে হয়েছে। স্যার, জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগরে আগে থেকে ছিল। স্যার আমরা জাহাঙ্গীরনগরে আছি। হ্যাঁ, জাহাঙ্গীরনগরে প্রথম ছিল আর কি, এবং অনেক বছর শুধু জাহাঙ্গীরনগরে ছিল। আমার যতদূর জানা এখন রাজশাহী ইউনিভার্সিটিতে স্টার্ট হয়েছে, আই এম নট শিওর, তোমরা কেউ আমাকে কনফার্ম করতে পারো জিনিসটা। রাজশাহীতে যতদূর জানি এটা স্টার্ট হয়েছে, বাট জাহাঙ্গীরনগর অনেক বছর এটা একটা গর্বের জিনিস ছিল যে শুধুমাত্র জাহাঙ্গীরনগরেই প্রত্নতত্ত্ব নিয়ে স্টাডি করা যায় আসলে। এবং বাংলাদেশে যতগুলো প্রত্নতত্ত্বের গবেষণা হয়েছে বা যতগুলো উদ্ধার হয়েছে আসলে, ওয়ারি বটেশ্বর থেকে শুরু করে সবগুলো, এগুলোর পিছনে কিন্তু জাহাঙ্গীরনগরের গবেষকদের, টিচারদের, স্টুডেন্টদের অনেক অবদান আছে। না, প্রাউড স্যার। তুই কি গর্ববোধ করতেছিস জাহাঙ্গীরনগরের জন্য? জাহাঙ্গীরনগর জি এছাড়া স্যার। আর কি কি কাহিনী আছে স্যার বলবো? আরো বহুত কিছুর আর জন্য কিছু স্যার বলবো? জাহাঙ্গীরনগর এগুলো সেঞ্চুরি বিখ্যাত মানিক, স্যার। ওই সেঞ্চুরি মানিকের স্যার কথা বলবো? সেঞ্চুরি মানিক ইতি এরা তো ইতিহাস কতদিন আগে বিখ্যাত ঘটনা একটা ঘটাই দিচ্ছে কাহিনী স্যার। স্যার এইগুলো খুবই বিচ্ছিন্ন হেডলাইনে ঘটনা স্যার। আসতেছে। 5 4 3 2 1, চঞ্চল চলে আসলাম আমরা। তো ভাইয়া, তাহলে এবার আমরা কি বুঝতে পারলাম? এখন ওভারঅল তুমি আমাকে বলো তো দেখি, বি প্যারাগ্রাফে চঞ্চল কি বুঝতে পারলা? তোমার কি মনে হচ্ছে? প্রথম অংশে তুমি দেখলা ফ্রেজাইল কিছু জিনিসের কথা, রাইট? সেকেন্ড প্যারাগ্রাফটা কি জি বলছে আসলে? স্যার, আবহাওয়া চেঞ্জের সঙ্গে সঙ্গে কিছু কিছু মানে জিনিস, আর্কিওলজিস্টের জন্য যে রিসার্চের যে আইটেম গুলো সেগুলো বের হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, এবং তাকে আবহাওয়াজনিত খুব কারণ বা তাড়াতাড়ি কাজ অন্যান্য কোনো করতে হচ্ছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ 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 হুম। তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে, যার জন্য এই আর্কিওলজিস্টরা সঠিকভাবে সবকিছু করতে পারতেছে না। তো এদেরকে সিস্টেমাটিক পারতেছে একটা না ওয়েতে কাজটা বলাটা করার জন্য বোধহয়, বলা হচ্ছে। না পারতেছে না বলাটা বোধহয় ঠিক হবে না, বাট মূলত তাদেরকে সিস্টেমেটিক হতে হচ্ছে আর কি, তাই না? এবং হ্যাঁ হ্যাঁ আনপ্রেডিক্টেবল তাদের হচ্ছে ফিল্ড ওয়ার্কে, তাদেরকে ফিল্ড ওয়ার্কে সিস্টেমেটিক হতে হচ্ছে। তাদের ফিল্ড ওয়ার্কে কি করতে হচ্ছে? রেইজ দ্য ক্লক করতে হচ্ছে, হ্যাঁ, কারণ এদের হ্যাঁ প্রিজার্ভ স্টাডি তাদের করতে হবে আর কি, এগুলো আর কি মূলত। নাও, দুটো জিনিস খুঁজবো এখন আমরা। এক, এখান থেকে লোকেটিং ইনফরমেশনের কোনো অ্যান্সার ম্যাচ করতেছি কিনা। তো যতখানি আমরা পড়লাম এর সাথে আমরা একটু দেখি লোকেটিং ইনফরমেশনে কিছু মিলছে কিনা। এইগুলো হচ্ছে আমাদের লোকেটিং ইনফরমেশন, সবাই একটু খেয়াল করুন। আমরা প্রসেস অফ এলিমিনেশন আগাবো, ঠিক আছে? তো কে পড়তে চাচ্ছেন এখন হাত তুলুন তো দেখি, যারা পড়েছেন তাদের বাইরে। লোকেটিং ইনফরমেশন অংশগুলো মিম পড়তে চাচ্ছে এবার, মিম এবং সময় মিম পড়ুক। হ্যাঁ, মিম আনমিউট করুন একটু। 14 নাম্বারটা পড়ুন মিম। মিমকে আনমিউট করতে পারছেন না, পারছেন না? জি স্যার। হ্যাঁ, পড়ুন ম্যাম। 14 কি বলেছে? An an explanation for weapons being left behind the mountain. এটা হবে না ব্যাখ্যা, স্যার। একটা ব্যাখ্যা কেন ওয়েপন গুলোকে ফেলে রেখে আসা হয়েছিল, এরকম কোনো ব্যাখ্যা আপনারা পড়েন। এখানে নাই স্যার। তারপর A reference to the physical difficulties involved in a archaeological expedition. এটা ফিজিক্যাল নেওয়া যায়।
দৌড়াইতে হয় ফিজিক্যাল ওদেরকে, ডিফিকাল্টিস এর কথা, এটা হ্যাঁ এটা হতে হাতে পারে রাখতে পারেন আর কি, এটা শিওর না, জি স্যার। বাট হাতে রাখলাম আর কি। আমরা প্রসেস অফ এলিমিনেশনে যেটা করি আর কি, যে আমরা এইটাকে হচ্ছে বাদ দিয়েছি, এটাকে আমরা জাস্ট হাতে রেখেছি। তারপর 16 An explanation of why less food may have been available. হ্যাঁ ঠিক আছে, available বাদ দেওয়া যাচ্ছে তাই না, এটা ফুডের কথা আমরা পড়ি। ফুডের কোনো কথা ওখানে বলা হয়নি। A reference to the possibility of future archaeological discoveries, এটা হতে পারে স্যার। এটা হইতে পারে না, কারণ ওই যে এখানে ফিউচারের কথা বলেছে। ওই যে স্যার লাস্টে যে কি করতে পারে সিস্টেমেটিক হ্যাভ টু বি ওয়েতে, সিস্টেমেটিক হচ্ছে এখনই। ওদেরকে হ্যাভ টু বি মানে প্রেজেন্ট টেন্সে বলছে আসলে। হ্যাঁ, ফিউচার হলে ফিউচার টেন্সের কথা বলতো। ওকে তো ফিউচারের তাহলে কথা হবে। যেহেতু বলেনি, তাই আমরা 17কে বাদ দিচ্ছি। 18 Examples of items that would have been trade. ট্রেডেড মানে হচ্ছে ব্যবসা, মানে আদান প্রদান যেগুলোকে করা হতো। আদান, জি স্যার। আইটেমের কথা আমরা পড়িনি। পড়িনি। A reference to the pressure archaeologists are under to work quickly. স্যার এটা নেওয়া যেতে পারে মনে হয়। আচ্ছা, এটাই এটা কি answer, সবাই এটাই শিওর? answer, এটাই answer, স্যার। ঠিক হবে স্যার need to নিচেরটা এটা হইতে নেওয়া পারে, যেতে পারে। 19টা হইতে পারে। 19 নাম্বারটাই হবে স্যার। রানের কথাটা আছে। 15 নাম্বারটা ওয়ার্ক কুইকলি কুইকলি, মিলে যাচ্ছে। কোন জি অংশকে আমরা স্যার। বাদ দিতে পারছি কিনা দেখি। প্রেসারের কথা কি এখানে বলেছে? প্রেসার, তো ওই যে ওই যে রেসের কথাটা প্রেসারের আসলো, কথাটা সেটাই তো বলা প্রেসার হয়েছে, স্যার। রেস ক্লক প্রেস, রেস হ্যাঁ, দ্য সব ক্লক, মিলে, হ্যাঁ এটাই তো সব প্রেসার মিলে, স্যার। হ্যাঁ রেজ দ্য জি ক্লক, স্যার, রেস হ্যাঁ দ্য ঠিক আছে। ক্লক। এবং তাদের অনেকগুলো কাজ আছে, প্রেসার মানে হচ্ছে কাজ তাদের অনেকগুলো করতে হয়। কাজ আছে ওকে, তাড়াতাড়ি তাহলে করতে 19টা হবে। নিশ্চিত, প্রিজার্ভ দে, রাইট? জি কুইকলি। স্যার। 19 নিশ্চিত। আচ্ছা, এখানে কি বলছিল যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স? একই জায়গা থেকে দুইটা না answer স্যার, আসলে No, তাই sir. না স্যার এখানে না বলা স্যার নেই নাই, না নাই স্যার, স্যার নাই। তাহলে একটাই বলছে, আমরা নোট একটা দেওয়া অ্যান্সার নাই পেয়ে গেছি। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। 19 এর অ্যান্সার আমরা কি দিব? বি। যে প্যারাগ্রাফ 19 আনসার হবে স্যার বি। বি। বি প্যারাগ্রাফ। 19 এর অ্যান্সার বি হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু 14 থেকে 18 এর অ্যান্সার মানে অবশ্যই বির পরে পাবো, তাই না? বা একটা হয়তো এতে পাইতে পারি, কারণ এটা এখন আমরা পড়িনি। অধিকাংশ অ্যান্সার পরে পাবো। তার মানে এটাও প্রমাণ করতেছে যে এটা অ্যান্সার সিরিয়াল মেনটেন করবে না, কারণ লাস্ট কোশ্চেন অ্যান্সার আপনি শুরুর দিকে পেয়ে গেছেন। সো এরপরে আপনি আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে আমরা একটু চেক করবো মাল্টিপল চয়েসের প্রথম প্রশ্নের অ্যান্সারটা এটার সাথে মিলতেছে কিনা। আমরা যে প্যারাগ্রাফটা পড়লাম সেখান থেকে কোনো তথ্য এটার সাথে মিলতেছে কিনা। তো দেখুন, which two of the following statement, এটা আমি পড়ে দিচ্ছি, does the writer make about the discoveries of Barrett's team? ব্যারেট টিমের কথা কি আপনি পড়েছেন? পড়ি নেই স্যার, এখানে হবে না। তার মানে আমাদের মাল্টিপল চয়েসের প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমরা বি প্যারাগ্রাফে পড়িনি। তার মানে আমরা পড়িনি স্যার, এটাও পড়িনি সিও actually, কারণ এটাও এই- পড়িনি। এটা একটু তাও খেয়াল রাখেন। ভাইকিং এজ বলেছে না, ভাইকিং এজও পড়েন নেই। তো প্যাসেজে যে জায়গায় ব্যারেট টিমের কথা পড়বেন এবং ভাইকিং এজের কথা পড়বেন, অন্য কোশ্চেন সলভ করতে গিয়ে আপনি বুঝবেন যে ওইখানে আমাদের এইটার অ্যান্সার হয়তো আছে। জি স্যার। এরই সাথে সাথে আমরা হচ্ছে একটা অ্যান্সার, আমরা হচ্ছে তাহলে কয়টা অ্যান্সার বের করতে পারলাম? এখানে আমাদের আরেকটা অ্যান্সার ছিল, 21 এর অ্যান্সার আমরা পেয়েছি। 21 এর অ্যান্সার ছিল হচ্ছে মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম, একটা এস হবে। ও এক্সাম, হ্যাঁ প্লুরাল হবে। True. মাইক্রো অর্গানিজমস। দুটো প্রশ্নের অ্যান্সার আমরা বের করেছি। এটা হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ। যখন কোনো প্যারাগ্রাফ আমরা পড়ছি, খেয়াল রাখো ওখান থেকে অন্য কোনো অ্যান্সার আসছে কিনা। মানে আমরা সরাসরি লোকেটিং ইনফরমেশনকে খুঁজবই না আসলে। না, এই কাজ করতে গিয়ে আমরা হয়তো বেশ কিছু অ্যান্সার পেয়ে যাব, তারপর এক পর্যায়ে যে জিনিসটা হবে যে অন্য সব প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেছি, এখনো আমাদের লোকেটিং ইনফরমেশনের হয়তো দুটো কোশ্চেনের অ্যান্সার আমরা পাইনি। শেষ পর্যন্ত সব প্যারাগ্রাফ পড়া হয়ে গেছে, সব প্যারাগ্রাফ পড়া হয়নি, আমাদের হয়তো অধিকাংশ প্যারাগ্রাফ পড়া হয়ে গেছে এবং আমরা বাকি সব প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছি। কারণ প্যারালাল অ্যাপ্রোচ বলছে অন্য কোশ্চেন সলভ করতে করতে আপনি আসলে সলভ করার চেষ্টা করবেন এই লোকেটিং ইনফরমেশনকে। সো অন্য কোশ্চেন গুলো সলভ করতে করতে আপনার সবগুলো প্যারাগ্রাফ পড়া হয়ে গেল, অন্যান্য গুলো সবগুলো অ্যান্সার চলে এসেছে। এখনো আপনার কি হয়নি,
দুটো কোশ্চেনের অ্যান্সার বের হয়নি, তো তখন আপনি খেয়াল করে দেখবেন দুটো কোশ্চেন বাকি আছে, প্যারাগ্রাফ হয়তো বাকি আছে, বা একটা কোশ্চেন, এখানে তো প্যারাগ্রাফ কম, হয়তো আপনার একটা কোশ্চেন বাকি থাকবে, প্যারাগ্রাফ বাকি থাকবে হয়তো দুটো। তো দুটো প্যারাগ্রাফের মধ্যে থেকে একটা ইনফরমেশন বাকি আছে, তখন ওইটার কোন প্যারাগ্রাফে আপনার অ্যান্সার আছে এটা বের করা আপনার জন্য ইজিয়ার হবে। কেন? কারণ ততক্ষণে প্যাসেজ সম্পর্কে আপনার বেশ ভালো ধারণা হয়ে গেছে, প্যাসেজে কি নিয়ে কথা বলেছে। তখন যদি যে প্যারাগ্রাফ দুটো বাকি আছে সেই প্যারাগ্রাফ দুটো প্রথম লাইন যদি আপনি একটু পড়েন, তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোনটাতে আসলে এই রিলেটেড কোনো তথ্য আছে। কারণ ততক্ষণে অনেকবার আপনার এই লিস্ট মানে লোকেটিং ইনফরমেশনের লাইনগুলো পড়া হয়ে যাবে। হুম, আমরা চট করে আরেকটা একটু ট্রাই করি, সি প্যারাগ্রাফটা একটু ট্রাই করি, তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন, তারপর আমরা শেষ করে দেবো। আমি দ্রুত শেষ করছি, এইটা আমি পড়ি, হ্যাঁ, যা দ্রুত একটু দেখানোর জন্য। আর এগুলোর উপর তো আমি আপনাদের প্র্যাকটিস সেশন আরো নিবই, আপনারা হোমওয়ার্কও করবেন, আপনাদের প্র্যাকটিস সেশন আমি নিব, এটার উপর আপনারা দক্ষ হয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। তো যখন আমি সি প্যারাগ্রাফটা পড়তে যাচ্ছি, আমি সি প্যারাগ্রাফটা পড়া শুরু করলাম। ওভার এ 9-year period, a team of archaeologists, which include লার্জ অমুক তমুক কান্ট্রির অমুক তমুক ব্যারেট ম্যাকডোনাল্ডও আছে এখানে, আর্কিওলজি রিসার্চ সার্ভে করতেছিল তারা প্যাচেস অফ আইস ইন অপল্যান্ড। অপল্যান্ডে তারা স্টাডি করতেছিল অ্যান এরিয়া অফ সাউথ সেন্ট্রাল নরওয়ে দ্যাট ইজ হোম টু সাম অফ দ্য কান্ট্রিজ হাইয়েস্ট মাউন্টেন, মানে মাউন্টেনের একটা জায়গায় একটা 9 বছরের একটা স্টাডি হইতেছিল। Reindeers ওয়ান congregated on these ice patches, এটা হচ্ছে আমাদের এলাকার কি। আমরা একটু ভুল কাজ করতেছি একটা, সেটা হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে, সেটা হচ্ছে আমাদের এই সময় আসলে এই অংশটুকু পড়ে যাওয়ার কথা, তাই না? তো এটা যদি আমরা পড়ি কি দেখতে পাচ্ছি, এ টিম অফ archaeologists have been working in the mountain in Auckland to recover artifact revealed by shrinking ice cover। এইমাত্র যেটা পড়লাম সি প্যারাগ্রাফ লাইনে, ইন দ্য পাস্ট, অতীতে দেয়ার ওয়ার ট্রেড রুটস থ্রু দিস মাউন্টেন, এই জায়গার এই মাউন্টেন গুলোর মধ্যে দিয়ে ট্রেড বাণিজ্যর পথ ছিল, ট্রেড রুটস, এন্ড ড্যাশ গ্যাদার্ড দেয়ার ইন দ্য সামার মান্থ টু অ্যাভয়েড বিং অ্যাটাক বাই ড্যাশ অন লোয়ার গ্রাউন্ড। তো কারা যেন এখানে গ্যাদার করতো সামারে, কাদের দ্বারা যেন অ্যাটাককে অ্যাভয়েড করার জন্য। আমরা এখন একটু পড়ে দেখি, কারা এখানে গ্যাদার করতো সামারে, কাদের দ্বারা অ্যাটাককে অ্যাভয়েড করার জন্য। সবাই একটু খেয়াল করুন, কারণ অ্যান্সারটা আপনাদের চুজ করতে হবে, আমি পড়ে দিচ্ছি। সো ইন দ্য সাম কান্ট্রিজ হাইয়েস্ট মাউন্টেন, এখানে আমরা দেখলাম যে তাহলে গবেষকরা একত্রিত হয়েছে। Reindeer once congregated on this icy patch in the later summer month to escape biting insects, and from the late Stone Age, hunter followed, মানে হান্টাররা আসা শুরু করলো। In addition, এছাড়াও trade routes threaded through the mountain passes of Auckland, linking settlements in Norway to the rest of the Europe। এছাড়াও ট্রেড রুট গুলো থ্রেডেড, মানে সুতা যেভাবে কাপড়ের মধ্যে দিয়ে বুনে যায় ওরকম থ্রেডেড, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল এই মাউন্টেন পাস গুলোকে, এবং ওই ট্রেড রুট দিয়ে নরওয়ের সাথে ইউরোপের বাকি অংশের কানেকশন গুলো হচ্ছিল। এখান থেকে অ্যাকচুয়ালি অ্যান্সার এসেছে, কারণ আমরা সামার মান্থ কথাটা পড়ে ফেলেছি। তো সামার মান্থে কারা এখানে এসে জড়ো টড়ো হইতো, সবাই আপনারা একটু খেয়াল করে পেয়েছি স্যার, কাদেরকে পেয়েছি। এড়াইতো। রেইনডিয়ার রেইনডিয়ার স্যার, রেইনডিয়ার বাইটিং রিনডিয়ার কংগ্রেস স্যার, গ্যাদার, আর হবে কনগ্রিগেট হচ্ছে মানে হচ্ছে গ্যাদার, বাইটিং ইনসেক্টস, কংগ্রেগেটেড। আক্রমণ করে ইনসেক্টস আর অ্যাটাক বাই ইনসেক্টস গ্রাউন্ড। তাহলে 21 আর 22 এর আনসার কি হবে জাতি? রেইনডিয়ার রেইনডিয়ার এন্ড ইনসেক্টস। রিনডিয়ার and আর ইনসেক্ট, ইনসেক্টস। and একটা করে insects. ওয়ার্ড আমরা লিখতে পারবো তো। তো রেইনডিয়াররা এখানে গ্যাদার্ড করতো, ওই যে কে জানে বললো, ঠিক মতো বলেছেন, কনগ্রিগেটেড, এটা হচ্ছে গ্যাদারিং এর সিনোনিম। Congress রেইনডিয়ার হচ্ছে এক types. ধরনের ডিয়ার, তাই না? এক ধরনের। জি। রেইনডিয়ারের কোনো বাংলা আছে? নাই মনে হয়, বা দরকারও নাই। তো ওরা এসকেপ করতো ইনসেক্টস গুলোকে, তাহলে এখানে হবে ইনসেক্টস প্লুরাল দিতে হবে, আর এখানে দিতে হবে রেইনডিয়ার। বাস, আপনার গ্যাপ ফিলিং কিন্তু শেষ। সি প্যারাগ্রাফেরও খানিকটা আপনাদের পড়া হয়ে গেল। সি প্যারাগ্রাফের বাকি অংশ আপনারা একটু তাকাবেন, একটু তাকান তো দেখি। আমরা তো এই পর্যন্ত পড়লাম যে নরওয়ের সাথে কানেকশন করতো, এই জায়গাটুকু বাকি অংশ আপনারা সবাই একটু চুপচাপ পড়েন তো দেখি, 1 মিনিটের মধ্যে পড়তে পারেন কিনা, স্লো থেকে ব্যারেট পর্যন্ত। তারপর আমরা দেখবো লোকেটিং ইনফরমেশনে এখানে কোনো অ্যান্সার আছে কিনা। 60 সেকেন্ডস
স্লো বাট স্টেডি মুভমেন্ট। এক মিনিটের মধ্যে কি আপনারা পড়তে পেরেছিলেন সবাই? আচ্ছা, এটার মিনিং এই মুহূর্তে বা জিস্ট বলারও দরকার নাই, আপনারা জাস্ট একটু ভেবে রাখেন। এখন দেখেন কোনগুলোকে রাখা যাচ্ছে, কোনগুলোকে বাদ দেওয়া যাচ্ছে। আমরা 19কে বাদ দিয়েছি, 19 ছাড়া বাকিগুলোর মধ্যে থেকে এখানে আমাদের ইতিমধ্যে অ্যান্সার দুটো চলে এসেছে, এই জন্য আমরা পুরো প্যারাগ্রাফটা পড়তে এফোর্ট করতে পারলাম। ওয়েপনের কথা পড়েছেন, হ্যাঁ নাকি না? সবাই একটু আনমিউট করে বলেন তো দেখি, ওয়েপনের কথা কি পড়েছেন, হ্যাঁ নাকি না? মনে না পড়ছে স্যার। কিছু? না ওয়েপনের স্যার। কথা, ওয়েপনের ব্যাখ্যা পড়েননি। ফিজিক্যাল ডিফিকাল্টির কোনো কথা পড়েছেন, যে কষ্ট টষ্ট এরকম কিছু? না। না স্যার। ওকে। কেন ফুডের কথা পড়েছেন আপনারা? না স্যার। ফুডের কথা নিশ্চিত আমরা পড়িনি। স্যার ইকুইপমেন্ট মানে কি ওয়েপেন হবে? না, ইকুইপমেন্ট মানে সবসময় ওয়েপন না, বাট আমরা ওইটা আরেকবার চেক করব যে ইকুইপমেন্ট বলতে আসলে যুদ্ধের ইকুইপমেন্ট বলছিল কিনা। তো 17 নম্বরটা দেখুন, ফিউচারের কথা পড়েছেন ওখানে, মনে পড়ছে কিছু? ফিউচারের কথা পড়েন। না স্যার, ফিউচার কিছু না। ট্রেড করতো কোন কোন আইটেম দিয়ে, এটার কথা কি পড়েছেন? ট্রেডের কথা স্যার বলছে, কিন্তু এখানে আইটেম গুলো কি দিয়েছে, কোন কোন আইটেম? কতগুলো আইটেম এটা তো খেয়াল করতেছে না। ওকে, আমরা আরেকবার দেখতে পারি, বাট আপাতত দেখা যাচ্ছে কোনোটাই মিললো না। তো সমস্যা নাই, আবার আমরা একটু তাকাই। তাকান আর একটু। প্রথম প্যারাগ্রাফটা বলছে যে এখানে নিয়ে কিছু গবেষণা হচ্ছে, আগে এখানে হচ্ছে রেইনডিয়াররা থাকতো এবং পরবর্তীতে এখানে হান্টাররা এসেছিল, ট্রেড রুট কিছু এখানে সেটেল করা হয়েছিল। তারপর দেখা যাচ্ছে যে এটার যে গ্লেসিয়ার গুলা, এরা তাদের বেস মানে নিচের সবকিছুকে যখন এরা মুভ করে যায় সবকিছু নষ্ট করে ফেলে। তাই টিম ফোকাস করেছিল উপরের দিকে যে স্টেশনারি প্যাচেস অফ আইস, মানে যেগুলো নড়ে চড়ে না ওরকম আইসের দিকে, কারণ তারা আশা করতেছে ওই জায়গায় হয়তো তারা কিছু একটা পাবে। তো ওই আইসটা পাওয়া যায় ফিল্ডের মধ্যে যেখানে ফ্রস্ট ওয়েদার্ড বোল্ডার্স আছে। বোল্ডার মানে হচ্ছে বড় সড়ো পাথরের টুকরাকে বোল্ডার বলে। ফলেন রক মানে ছোট পাথরগুলোকে ফলেন রক বলে। এবং এক্সপোজড বেড রক, বেড রক মানে হচ্ছে বড় পাহাড়ি মানে পাথরের ভূমির মতো অবস্থা। তো যাক, বিভিন্ন ধরনের পাথরের কথা বলছে। তারপরেও বলছে যে ব্যারেট বলতেছে ফিল্ড ওয়ার্ক ইজ হার্ড ওয়ার্ক, ফিল্ড ওয়ার্কটা খুবই কঠিন কাজ। হাইকিং উইথ অল আওয়ার ইকুইপমেন্ট, ওয়েপন না আসলে এটা ওই ইকুইপমেন্ট বলছে ওর। এবং প্রায়শই আমাদেরকে ক্যাম্পিং করতে হয় পার্মা ফ্রস্টের উপরে, মানে একদম খুব ঠান্ডার মধ্যে আমাদেরকে হচ্ছে ক্যাম্পিং করতে হয়। পার্মা ফ্রস্ট মানে এমন ঠান্ডা জায়গা যেটা পার্মানেন্ট বরফ হয়ে আছে। কিন্তু এটা খুব রিওয়ার্ডিং, মানে এখানে আসলে অনেক আর কি কি বলে এটা থেকে অনেক কিছু পাওয়ার আছে। আপনি আসলে ইউ আর রেস্কিউইং দ্য আর্কিওলজি, আপনি আসলে একটা আর্কিওলজিকে রেস্কিউ করতেছেন, ব্রিঙ্গিং দ্য মেল্টিং আইস টু ওয়াইদার অ্যাটেনশন। এবং এই যে আইস যে গলে যাচ্ছে এই ব্যাপারটাও আপনি সব মানুষের অ্যাটেনশনের মধ্যে নিয়ে আসতেছেন। ডিসকভার করছেন এমন কিছু ইউনিক এনভায়রনমেন্টাল হিস্ট্রি আর ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথেও আপনি কানেক্ট হচ্ছেন। এবার সেকেন্ড অ্যাটেম্প্ট। স্যার এটা ফিজিক্যাল ডিফিকাল্টি বলছে না, ইনভলভ ফিজিক্যাল আচ্ছা, ডিফিকাল্টি? বাকিগুলোকে আগে বাদ দিই চলেন। আমাদের ওয়েপন পড়ি নেই, রাইট? নিশ্চিত ওয়েপন পড়ি নেই। ফুডের কথা নিশ্চিত আমরা পড়িনি। ট্রেডের কথা, আইটেমের কথাও আমরা পড়িনি। 15 আর 17 আপনাদের হতে পারে, এটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, ঠিক আছে? নিশ্চিত গুলাকে আগে বাদ দেন।
এবার রইল 15 আর 17। ফিউচারের কথা কি আসলে পড়েছেন? না পড়েন। স্যার কোনো স্যার। ফিজিক্যাল না ডিফিকাল্টির কথা স্যার পড়েছেন? কোনো ডিফিকাল্টিস ফিজিক্যাল কত ডিফিকাল্টি? স্যার আছে স্যার? ফিজিক্যাল ডিফিকাল্টিস এর কথা তো ফিল্ড বলা ওয়ার্ক এখানে ইজ হার্ড বলছিল ওয়ার্ক। যে ফিল্ড ফিল্ড ওয়ার্ক ওয়ার্ক। ইজ হার্ড ওয়ার্ক বলেছে। এই জন্য আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 15। ফিল্ড ওয়ার্ক ইজ হার্ড ওয়ার্ক, তার মানে আমাদের ফিজিক্যালি ডিফিকাল্ট। এক্স্যাক্টলি। এই জন্য আমাদের 15-র অ্যান্সার হবে হচ্ছে সি। প্লাস 15তে আপনারা ব্যারেটের নাম পড়েছেন বলে আমি আপনাদেরকে তারপর টাস্ক দিব হচ্ছে একটু এই জায়গাগুলোতে আপনারা খোঁজ করে দেখবেন যে ব্যারেটের টিমের ব্যাপারে সাথে মাল্টিপল চয়েসের কোন অ্যান্সারটা ম্যাচ করছে কিনা। এইটা হচ্ছে ওভারঅল আমাদের প্রসেস অফ এলিমিনেশন, মানে লিস্ট লোকেটিং ইনফরমেশনকে সলভ করার একটা অ্যাপ্রোচ, যেটা হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ। সো ফাইনাল এক্সামে যখন আপনারা সলভ করতে যাচ্ছেন, যদি দেখেন 3টা প্রশ্নই সিরিয়াল মেনটেন করে আসছে, যদি এরকম হয় যে যতগুলো প্রশ্ন দেখলেন সবই সিরিয়াল মানে মেনটেন করার মতোই প্রশ্ন, তাহলে আশা করবেন যে প্যাসেজের শুরু থেকে মাঝামাঝি জায়গা পর্যন্ত একটা কোশ্চেন থাকবে, তার একটু পর থেকে বা তার ওই ওই জায়গা থেকে সেকেন্ডটা এবং শেষে থার্ডটা থাকবে, তো ওটা সলভ করা আপনাদের জন্য ইজিয়ার হবে। কিন্তু আমি আপনাদের লিস্ট দিয়ে দিয়েছি, খাতায় অবশ্যই আপনারা লিখে রাখবেন। যদি দেখেন এমন প্রশ্নগুলো আছে যেগুলো সিরিয়াল মেনটেন করে না এবং যাদের পাশে আমি প্যারালাল অ্যাপ্রোচ লিখে রেখেছি, ওই কোশ্চেনগুলো যদি থাকে ওই প্যাসেজগুলোকে প্যারালাল অ্যাপ্রোচে সলভ করতে হবে। বিশেষ করে লিস্ট অফ হেডিংস তো বটেই, কারণ লিস্ট অফ হেডিং আপনাদের আসবে। তো লিস্ট অফ হেডিংসে আপনাদের যেটা করতে হয়, একটা প্যারাগ্রাফে 4টা সেন্টেন্স পড়ে আপনারা ওটার একটা হেডলাইন চুজ করেন। এর পাশাপাশি খেয়াল করবেন ওখানে অন্য কোনো অ্যান্সারও আসছে কিনা। আপনারা সবাই এটাকে একটু ট্রাই করেন। আমি আপনাদেরকে আজকে কিছু ভিডিও পাঠাবো আমার সলভ ক্লাসের, যেটাতে আমি প্যারালাল অ্যাপ্রোচ ট্রাই করে কিছু প্রশ্ন সলভ করেছি, প্লাস আপনাদের সলভ বোনাস ক্লাসও হবে। বাট তার আগে আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, যে এইগুলোকে আপনারা একটু ট্রাই করে দেখেন মিনওয়াইল, হ্যাঁ, যে এই কোশ্চেন টাইপগুলোকে আপনি একটু ট্রাই করে দেখুন। স্যার সো ভিডিও কি গ্রুপে দেবেন? এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। রিডিং টেস্ট 3 কেমব্রিজ জেনারেল ট্রেনিং আপনারা একটু ট্রাই করুন। আর আরো কিছু আমি আপনাদেরকে হোমওয়ার্ক দেবো এর পরেও। কেমব্রিজ 17 আমরা তো পাম অয়েলটা আপনারা একটু ট্রাই করে দেখেন। কেমব্রিজ এইটা 17-এ অনেকগুলো আছে, 17টা একটু আপনারা ট্রাই করে দেখেন। এটা হচ্ছে একাডেমিকদের জন্য হোমওয়ার্ক। একাডেমিক হোমওয়ার্কটা আপনারা সবাই একাডেমিকটা ট্রাই করুন। আর জেনারেল ট্রেনিংদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, জেনারেল ট্রেনিংদের নেক্সট ক্লাসটা জেনারেল ট্রেনিংদের হবে। আর এর আগে একাডেমিকদের একটা ফুল টেস্ট আমি আপনাদেরকে দেব, ঠিক আছে, ভিডিও দেব। আমি ফুল টেস্ট আপনাদেরকে দেব হচ্ছে কালকে। কালকে কি দেবো নাকি কালকের দিনটা আপনাদের বোধহয় প্র্যাকটিস করতে হবে। পরশুদিনে আমি আপনাদের 2 গ্রুপেরই কিছু ফুল টেস্ট দিব, আমাদের মডিউল ফাইনাল যে টেস্টগুলো হয় আর কি, এই টেস্টগুলো আমি আপনাদের দিব, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। কোশ্চেনগুলোকে ট্রাই করে দেখুন, আমার বিশ্বাস আপনারা এটাকে খুব ভালো মতোই আসলে পারবেন। আর স্যার প্লাস আজকে কি রিডিং এর লাস্ট ক্লাস ছিল? আজকে একাডেমিকদের জন্য লাস্ট ক্লাস, সবগুলো কোশ্চেন টাইপ কভার হয়ে গেল আর কি। বাট আগামী মঙ্গলবার আমাদের আরেকটা রিডিং এর ক্লাস আছে, সেটা জেনারেল ট্রেনিংদের জন্য স্পেসিফিকলি। তো ওটা তো আপনারা সবাই একটু ট্রাই করবেন। স্যার ভিডিও কি আর গ্রুপে তারপর থেকে রাইটিং শুরু হবে। তারপর থেকে রাইটিং শুরু স্যার হবে রিডিং বৃহস্পতিবার থেকে। কম্প্রিহেনশন কিভাবে বাড়ানো যায়? রিডিং এর অভ্যাস বাড়াতে হবে, পড়ার আমি অভ্যাসটা করতে হবে, আমি তো স্যার গল্পের বই পড়তে হবে। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কালচারটার সাথে আরেকটু বেশি কানেক্টেড হতে হবে। কালচারের সাথে কানেক্টেড হওয়া বলতে আমি বোঝাচ্ছি, যেহেতু আমরা ইংরেজি ভাষার উপর দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি, আমাদের উচিত একটু নিউজ শোনা, রাইট, একটু খবর পড়া, ইংরেজি খবরগুলো, শুধু ইংরেজিতে বাংলাদেশের খবর না, ইংরেজ দেশগুলোতে কি হচ্ছে সেটার খবর পড়া, ইংরেজ দেশগুলোতে এই মুহূর্তে জনপ্রিয় গান কোনগুলো সেগুলো একটু শোনা, জনপ্রিয় কিছু মুভি টুভি দেখে, যেটা আপনারা অবভিয়াসলি করেনি, বাট তারপরে যারা করছেন না আপনাদের আরো বেশি ইনভলভ হওয়া উচিত। কালচারটাকে বোঝার চেষ্টা করুন, ইংরেজদের বা ইংলিশ কালচারটাকে আরেকটু ভালো করে আপনারা বোঝার চেষ্টা করুন, কিছু বই পড়ুন ইংরেজি, তাহলে দেখবেন যে আপনারা এই কনটেক্সট গুলোকে আরো ভালোভাবে বা আইডিয়া জেনারেশনটা আপনাদের আরো ভালোভাবে হচ্ছে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে সবার সাথে নেক্সট দিন সালাম দেখবো। আলাইকুম।